হ্যালো এভরিওয়ান, এখন আমরা সার্কিট থিওরির মধ্যে কিছু বেসিক কনসেপ্ট জানবো। যে সার্কিট থিওরির মধ্যে প্রথমত আমরা নেটওয়ার্ক সম্বন্ধে জানবো, তারপর কি আছে সার্কিট সম্বন্ধে জানবো। তাহলে এগুলি আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। তাহলে প্রথমত জেনে নিই নেটওয়ার্ক। নেটওয়ার্ক কি? হোয়াট ইজ নেটওয়ার্ক? An electrical network is the interconnection of electrical components. ঠিক আছে, তাহলে আমাদের নেটওয়ার্কটা কি বলতে কি বোঝায়? যে আমাদের নেটওয়ার্ক বলতে বোঝায় যে একটা, ধরে নাও একটা কন্ডাক্টর ওয়্যার, এই ওয়্যারের মধ্যে কি দেওয়া আছে? কিছু কম্পোনেন্টস দেওয়া আছে, এগুলি ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস দেওয়া আছে। ধরে নাও একটা সোর্স দেওয়া আছে, এটাকে একটা ব্যাটারি ধরে নাও, সোর্সটা হলো আমাদের ব্যাটারি। আর কি দেওয়া আছে এখানে? কিছু প্যাসিভ এলিমেন্টস দেওয়া আছে, যেমন এখানে একটা রেজিস্টর দেওয়া আছে, একটা ইন্ডাক্টর দেওয়া আছে, আর একটা ক্যাপাসিটর দেওয়া আছে। তার জন্য এখানে কি আছে? একটা সোর্স, এটা আমাদের অ্যাক্টিভ এলিমেন্ট। ধরে নাও আমাদের এই ব্যাটারি থেকে কোন কারেন্ট বার হলো, ধরে নিই আমি আই কারেন্ট বার হলো। তাহলে এই আই কারেন্ট এখান দিয়ে ফ্লো হবে, এখান দিয়ে ফ্লো হবে, আবার এখান দিয়ে ফ্লো হয়ে স্টপ হয়ে যাবে। এই কারেন্টটা আবার ফিরে আবার আগের জায়গায় আসবে না, আগের জায়গায় ফ্লো হবে না, এভাবে এসে এভাবে ফ্লো হবে না। তার জন্য এটাকে আমরা একটা নেটওয়ার্ক বলতে পারি। কি বলেছে শুধু? যে an electrical network is the interconnection of electrical components, মানে কোন একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক বলবো যখন যে আমাদের ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস গুলি যখন একটা ইন্টারকানেক্টেড থাকবে। অ্যাক্টিভ এলিমেন্টও হতে পারে কম্পোনেন্টস গুলি, আমাদের প্যাসিভ এলিমেন্টসও ইন্টারকানেক্টেড থাকতে পারে, তখন এটাকে কি বলবো? নেটওয়ার্ক বলবো। আর আমরা এখন আসছি দেখো সার্কিটস এর মধ্যে। সার্কিট কখন বলবো? এ সার্কিট ইজ এ ক্লোজ কন্ডাক্টিং পাথ থ্রু হুইচ অ্যান ইলেকট্রিক কারেন্ট আইদার ফ্লো অর ইন্টারকানেক্টেড ফ্লো। তাহলে আমাদের সার্কিট, দেখো এটাকে সার্কিট বলা হয়। কেন এটাকে সার্কিট বলবো? দেখো এখানে এটা ক্লোজ আছে, এটা কি আছে? ওপেন আছে। যদি ক্লোজ থাকতো তাহলে এটাকে সার্কিট বলবো, কিন্তু এখানে কি দেওয়া আছে? এটা পুরা ক্লোজ আছে। যদি এখান থেকে পজিটিভ সাইড দিয়ে কোন কারেন্ট বার হয়, ধরে নেই আই কারেন্ট বার হলো, এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হবে, এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হবে, এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হবে, যাই কারেন্ট ফ্লো হয়ে আবার কারেন্টটা আবার এখানে নেগেটিভ সাইডে চলে যাবে। ঠিক আছে, তখন এটাকে আমরা বলবো কি? সার্কিট। মানে আমার এই সার্কিটের মধ্যে কারেন্টটা ইন্টারকানেক্টেড ফ্লো হবে, তার জন্য এটাকে আমরা সার্কিট বলবো। তাহলে আমরা এখানে এই দুইটা জিনিস থেকে, নেটওয়ার্ক আর সার্কিট থেকে একটা কনক্লুশন পেয়ে থাকি। যে কি পেয়ে থাকি? দেখো দুটার মধ্যে সেম কম্পোনেন্ট, সেম। ঠিক আছে, একটা কি আছে? ইন্টারকানেক্টেড ফ্লো হতে পারে অথবা কারেন্ট ফ্লো হতে পারে এটার মধ্যে। আর এটার মধ্যে শুধু কারেন্ট কি হতে পারে? ইন্টারকানেক্টেড ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস থাকবে শুধু, কারেন্ট কোনো ইন্টারকানেক্টেড ফ্লো হবে না। এটা হলো এটার এই দুটার মধ্যে পার্থক্য। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সব সার্কিটকে আমরা নেটওয়ার্ক বলতে পারবো, কিন্তু সব নেটওয়ার্ককে আমরা সার্কিট বলতে পারবো না। এটাই বলেছিলাম, কনক্লুশনটা কি বলেছি? যে অল সার্কিটস আর নেটওয়ার্ক, বাট অল নেটওয়ার্কস আর নট সার্কিট। এটা হলো সার্কিট আর নেটওয়ার্কের মধ্যে পার্থক্যটা। যে আমরা এই সার্কিটটাকে আমরা নেটওয়ার্ক বলতে পারি, আমি এটাকে নেটওয়ার্ক বলবো, কিচ্ছু আসা যাবে না। কিন্তু এখানে যদি আমি নেটওয়ার্ককে সার্কিট বলতে যাই, এখানে অনেক বিরাট বড় ডিফারেন্স আসবে। কেন না? কারণ এখানে দেখো এটার মধ্যে কোনো ক্লোজ নেই, এটা পুরো ওপেন, এই জন্য এটাকে সার্কিট বলবো না। আর এখানে এটা ক্লোজ আছে, তার সত্ত্বেও আমি এটাকে সার্কিটটাকে কি বলবো? নেটওয়ার্ক বলবো। কিন্তু এটাকে আমরা সার্কিট বলতে পারবো না, নেটওয়ার্ক কি বলতে হবে। কিন্তু এখানে সার্কিটটাকে আমরা নেটওয়ার্ক বলতে পারবো। এইটা হলো সার্কিট আর নেটওয়ার্কের মধ্যে পার্থক্য। আর আমরা এখানে একটু আগে বলেছিলাম কি? অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট। তাহলে যেহেতু বলেই দিলাম, তাহলে অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট সম্বন্ধে আমরা ডিসকাস করে নিচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছ কি? অ্যাক্টিভ এলিমেন্টস। অ্যাক্টিভ এলিমেন্টস গুলি কি? অ্যাক্টিভ এলিমেন্টস অর অ্যাক্টিভ সোর্স সাপ্লাইজ এনার্জি টু দ্য সার্কিট। তাহলে দেখো এখানে একটা সার্কিট দেওয়া আছে আমাদের কাছে। তাহলে কি বলা হয়েছে? অ্যাক্টিভ এলিমেন্ট অর অ্যাক্টিভ সোর্স। তাহলে অ্যাক্টিভ এলিমেন্ট বলতে আমাদের বুঝে নিতে হবে যেটা আমাদের অ্যাক্টিভ সোর্স। অ্যাক্টিভ মানে কি? জীবিত,
জীবিত। আর সোর্স মানে কি? সোর্স হলো আমরা বলতে পারি যে কোনো কিছুর উৎপত্তি স্থলকে আমরা সোর্স বলি, যেখান থেকে জিনিসটা তৈরি হয়। তাহলে আমরা যে সার্কিটের মধ্যে কি দেওয়া আছে, অ্যাক্টিভ সোর্স সাপ্লাই এনার্জি। আমরা সার্কিটের মধ্যে এনার্জি কোথা থেকে পাই? শিওর আমরা ব্যাটারি অথবা জেনারেটর ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি। তাহলে যদি বলি ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স আমরা কোথা থেকে পাই? অথবা কারেন্ট সোর্স কোথা থেকে পাই? ব্যাটারি থেকে পাই। এটা আমাদের অ্যাক্টিভ সোর্স, এটা আমাদের সোর্সের উৎপত্তি স্থল। সার্কিটে, ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে যে সোর্সের উৎপত্তি স্থল ব্যাটারি, অথবা বলতে পারি কি জেনারেটরও বলতে পারি। আমরা ডিসি জেনারেটর বলতে পারি অথবা এসি জেনারেটরও আমরা বলতে পারি। এখানে দুটোই আমাদেরকে কি দেয়? এনার্জি দেয়, ভোল্টেজও দেয় আবার কারেন্টও দিয়ে থাকে। তার জন্য আমরা এটাকে অ্যাক্টিভ সোর্স বলতে পারি। তাহলে সার্কিটের মধ্যে দেখতে পাচ্ছ কি দেওয়া আছে, কিছু এলিমেন্টস দেওয়া আছে, রেজিস্টর দেওয়া আছে, ইন্ডাক্টর দেওয়া আছে, ক্যাপাসিটর দেওয়া আছে, আবার একটা বাল্বও দেওয়া আছে, ইলেকট্রিক্যাল বাল্ব, সাথে একটা ব্যাটারি দেওয়া আছে। তার এখান থেকে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই ব্যাটারিটা হলো আমাদের কি সোর্স, ঠিক আছে? এটা আমাদের কি দেয়? সার্কিটের মধ্যে এনার্জি দেয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সব এলিমেন্ট আমাদের সার্কিটের মধ্যে এনার্জি সাপ্লাই করে তাদেরকে আমরা অ্যাক্টিভ এলিমেন্টস বলি। অ্যাক্টিভ এলিমেন্টস কাকে বলবো? যে সব এলিমেন্ট আমাদের সার্কিটের মধ্যে এনার্জি দেবে, এনার্জি দিলেই তো এগুলি কাজ করবে, বাল্বটা জ্বলে উঠবে, এগুলি আমাদের অ্যাক্টিভ এলিমেন্টস। তাহলে আমাদের অ্যাক্টিভ এলিমেন্ট কি? ব্যাটারি, ডিসি জেনারেটর, এসি জেনারেটর, এগুলি আমরা एग्जांपल হিসেবে দিতে পারি। তারপর দেখো এখানে প্যাসিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্টস কনজিউমস এনার্জি ফ্রম দা অ্যাক্টিভ এলিমেন্ট। এখানে কি বলা হয়েছে ভালো করে দেখো, প্যাসিভ এলিমেন্টস কনজিউমস এনার্জি ফ্রম দা অ্যাক্টিভ এলিমেন্টস। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে প্যাসিভ এলিমেন্ট কোনগুলা। এই সার্কিটের মধ্যে রেজিস্টর হলো আমাদের প্যাসিভ এলিমেন্ট, ইন্ডাক্টর হলো প্যাসিভ এলিমেন্ট, ক্যাপাসিটর প্যাসিভ এলিমেন্ট, আবার আমাদের বাল্বটা হলো আমাদের একটা প্যাসিভ এলিমেন্ট। কিভাবে বুঝতে পারলাম? আমার ব্যাটারিটা লাগিয়ে দিলাম, কিন্তু এই ব্যাটারি খরচ করছে কে? ব্যাটারির মধ্যে থেকে যে এনার্জি হচ্ছে, এনার্জিগুলিকে কে খরচ করছে? যে কনজিউম করছে, ঠিক আছে, অপচয় করছে বা এটা কাজে লাগাচ্ছে, হ্যাঁ, অথবা কাজে লাগিয়ে হিট প্রডিউস করছে, এইগুলি কে করছে? যে আমার রেজিস্টর করছে, ইন্ডাক্টর করছে, ক্যাপাসিটর করছে, আর বাল্ব করছে। তাহলে বুঝতে পারলাম যে এই এলিমেন্টস গুলি হলো আমাদের প্যাসিভ এলিমেন্ট, যেগুলি এই ব্যাটারি ছাড়া কোনো কাজ নেই, কাজ করতে পারবে না, এগুলি শক্তিহীন হয়ে যাবে। একমাত্র শক্তি কার? এই ব্যাটারি। তাহলে এটা আমাদের ব্যাটারিটা হলো আমাদের অ্যাক্টিভ, আর মানে জীবিত। যদি ব্যাটারি না থাকে তাহলে আমার এই সার্কিটটা হয়ে যাবে ডেড সার্কিট, মানে মৃত সার্কিট হয়ে যাবে। তাহলে যদি এটা মৃত সার্কিট হয় তাহলে বুঝতে পারলাম এটা পুরো একটি প্যাসিভ এলিমেন্ট পুরোপুরি ভাবে অ্যাক্টিভ এলিমেন্টের উপর নির্ভরশীল। কারণ অ্যাক্টিভ এলিমেন্ট ছাড়া প্যাসিভ এলিমেন্টগুলি কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে? তার জন্য আমরা এখানে একটা কনক্লুশন আসতে পারি যে কি বুঝতে পারলাম কনক্লুশনটা, যে অ্যাক্টিভ এলিমেন্ট ছাড়া প্যাসিভ এলিমেন্ট কাজ করতে পারবে না, ঠিক আছে? এটা হলো আমাদের কনক্লুশন। এবার যদি আমরা এখান থেকে এখানের মধ্যে সার্কিটটাকে পুরোপুরি ভাবে দেখছি যে সার্কিটের মধ্যে অ্যাক্টিভ এলিমেন্ট আছে, এখানে অ্যাক্টিভ এলিমেন্টও আছে, আবার কি দেওয়া আছে? প্যাসিভ এলিমেন্টসও আছে। যদি কোনো একটা সার্কিটের মধ্যে অ্যাক্টিভ এলিমেন্ট অথবা প্যাসিভ এলিমেন্ট একসাথে থাকে তাহলে এই সার্কিটটাকে আমরা কি বলতে পারি? এই সার্কিটটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ সার্কিট। অ্যাক্টিভ সার্কিট। যদি আমাদের কোনো একটা সার্কিটের মধ্যে অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট দুটোই থাকে বা দুটোই মিলে কাজ করছে তাহলে ওই সার্কিটটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ সার্কিট। আর যদি এই সার্কিটের থেকে যদি অ্যাক্টিভ যে সোর্সটা আছে, অ্যাক্টিভ এলিমেন্টটা আছে, এটাকে সরিয়ে দিই, শুধু আমাদের এই সার্কিটটা থাকলো, এখানে কোনো সোর্স নেই, তাহলে এটা মৃত সার্কিট, এটা বলতে পারি। কিন্তু এই সার্কিটটাকে আমরা বলবো কি? প্যাসিভ সার্কিট। এইটার মধ্যে কোনো সোর্স নেই, এটাকে আমরা প্যাসিভ সার্কিট বলবো। এখন আমরা ডিসকাস করব কি লিনিয়ার সার্কিট অর নেটওয়ার্ক। তো সার্কিট অথবা নেটওয়ার্ক কেন লিখলাম? আমরা জানি কি সব সার্কিটকে আমরা নেটওয়ার্ক বলতে পারি, এর জন্য সার্কিট অথবা নেটওয়ার্ক লিখলাম।
আর আমরা আরেকটা কথা জানি যে নেটওয়ার্ককে সার্কিট বলতে পারবো না, কিন্তু সার্কিটকে নেটওয়ার্ক বলতে পারবো। আমরা সার্কিট ড্র করলাম, এজন্য আমরা সার্কিটও বলতে পারবো, এটাকে নেটওয়ার্কও বলতে পারবো। তার জন্য লিনিয়ার কথা যে বলা হয়েছে লিনিয়ার সার্কিট অন নেটওয়ার্ক, এটা ডেফিনেশনটা আমরা জানবো, এটাকে আমরা ডিসকাস করে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে এ সার্কিট অন নেটওয়ার্ক whose parameters are not changed with respect to current or voltage is called linear circuit on network। তাহলে ধরে নাও এটাকে বোঝার জন্য এখানে কি বলেছে বাংলাতে বলে দিচ্ছি, এ সার্কিট অন নেটওয়ার্ক, একটা সার্কিট অথবা নেটওয়ার্ক তখনই বলবো যখন এই সার্কিট এলিমেন্টস গুলি আছে, যে সার্কিটের মধ্যে যে প্যারামিটার থাকে, ধরে নাও আমার সার্কিটের মধ্যে রেজিস্টর দেওয়া আছে, সার্কিট রেজিস্টরের ভ্যালুকে যে ইউনিটটাকে আমরা কি বলি ওহম বলে থাকি, হ্যাঁ ইউনিটটা হলো ওহম, এগুলি আমাদের প্যারামিটার। তো সার্কিট প্যারামিটার এর কোনো চেঞ্জ হবে না, যত ওহম থাকবে তত ওহমই থাকবে, কোনো চেঞ্জ হবে না উইথ রেসপেক্ট টু ভোল্টেজ অর কারেন্ট অর ভোল্টেজ, কারেন্ট অথবা ভোল্টেজের রেসপেক্টে কোনো চেঞ্জ হবে না। ভোল্টেজ বাড়ালে অথবা কারেন্ট কমালে অথবা কারেন্ট বাড়ালে ভোল্টেজ কমালে তা আমার রেজিস্টরের উপর কোনো এফেক্ট পড়বে না, ঠিক আছে। তার জন্য এই সার্কিটটাকে আমরা লিনিয়ার সার্কিট অথবা নেটওয়ার্ক বলি। রেজিস্টার হতে পারে, আবার অন্য কিছু থাকতে পারে এখানে। তার জন্য এখানে দেখো কি দেওয়া আছে, ধরে নিয়ে আমি এখানে সার্কিটটার মধ্যে 2 ওহম আমার কাছে রেজিস্টার দেওয়া আছে ভ্যালু, আর এখানে ধরে নাও 10 ভোল্ট একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, আমার সার্কিটটা এভাবে দেওয়া আছে। তারপর আমি যদি 10 ভোল্ট ভোল্টেজ সোর্সটাকে আমি কি করে যদি এখানে আমি 5 ভোল্ট দিই, 10 ভোল্টটাকে কমিয়ে 5 ভোল্ট দিয়ে দিলাম, ঠিক আছে, অথবা বাড়িয়ে দিতেও পারি, যে বাড়িয়ে দিই 50 ভোল্ট দিয়ে দিলাম। 50 প্রথমে কত ছিল, প্রথমে ছিল আমার 10 ভোল্ট ছিল, ঠিক আছে, আমি বাড়িয়ে ইনক্রিজ করেছি, ইনক্রিজ করে 50 ভোল্ট লাগিয়ে দিলাম একটা ব্যাটারি। লাগানোর ফলে আমার এই সার্কিটে যে রেজিস্টরের মধ্যে ভ্যালু কত ছিল, রেজিস্টরের ভ্যালু 2 ওহম ছিল, আমার এই ভ্যালু চেঞ্জ করার পরেও আমার রেজিস্টরের প্যারামিটার, রেজিস্টরের ভ্যালু আমার কোনো চেঞ্জ হবে না। কি বলা হয়েছে, প্যারামিটারস আর নট চেঞ্জ। এখানে রেজিস্টরের ভ্যালু কত দেওয়া আছে 2 ওহম, এই 2 ওহমই থাকবে। এখানে এমন না যে আমি 50 দিলাম, এটা 2 ওহম থেকে এটা আমার বেড়েও যেতে পারে অথবা কমতেও পারে, এমন হতে পারে, এইটা কোনো হবে না। লিনিয়ার সার্কিটের মধ্যে ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ালে যা খুশি তা বাড়াই আমার প্যারামিটার সেম থাকবে। এটা হলো আমাদের লিনিয়ার সার্কিট। লিনিয়ার সার্কিটের মধ্যে প্যারামিটার যা থাকবে তাই থাকবে, কোনো চেঞ্জেস আসবে না এখানে লিনিয়ার সার্কিটের মধ্যে। তার জন্য এখানে যদি আমি ধরে নাও 5 এম্পিয়ারই কারেন্ট দিলাম, 5 এম্পিয়ার কারেন্ট দেওয়ার ফলে আমার রেজিস্টরে 2 ওহমই থাকলো, রেজিস্টরে আগে থেকে 2 ওহম ছিল, 5 এম্পিয়ার কারেন্ট আছে। এবার যদি বাড়িয়ে আমি এটাকে 10 এম্পিয়ার করে দিই, বাড়িয়ে কারেন্টটাকে আমি বাড়িয়ে দিলাম, 10 এম্পিয়ার কারেন্ট করে দিলাম, তার ফলেও আমার রেজিস্টরের ভ্যালু যত আছে ততই থাকবে, কোনো চেঞ্জেস আসবে না। তাহলে এটাকে আমরা লিনিয়ার সার্কিট বলতে পারি, কোনো চেঞ্জেস না আসলে ভোল্টেজ আর কারেন্টের রেসপেক্টে। তাহলে আমরা একটা গ্রাফ ড্র করতে পারি, ভিআই গ্রাফ। দেখো এটা ভোল্টেজ হয়, ঠিক আছে, কারেন্ট ভোল্টেজ তাহলে দিয়ে দিই। তাহলে এখানে আমরা রেজিস্টরটা আর এটা হলো, এটার কোনো চেঞ্জ হবে না, এখানে আমার কোনো চেঞ্জ হবে না রেজিস্টার, এটা আমার লিনিয়ার থাকবে, একদম লিনিয়ার থাকবে। এটাকে আমরা কি বলবো, ভিআই ক্যারেক্টারিস্টিক্সও বলতে পারি এটাকে। আমার গ্রাফটা কিভাবে হবে, লিনিয়ারলি, দেখো একটা স্ট্রেট লাইন হয়েছে, এইজন্য আমরা এটাকে কি বলতে পারবো, লিনিয়ার বলতে পারি। এইজন্য এই সার্কিটটাকে কি বলতে পারি, অথবা নেটওয়ার্ককে কি বলতে পারি, লিনিয়ার সার্কিট অর নেটওয়ার্ক। আর এখানে দেখো কি দেওয়া আছে, নন লিনিয়ার সার্কিট অর নেটওয়ার্ক। এখানে কি বলা হয়েছে, সার্কিট অর নেটওয়ার্ক হোজ প্যারামিটারস আর চেঞ্জ, কি বলেছে ভালো করে লক্ষ্য করো, হোজ প্যারামিটারস আর চেঞ্জড উইথ রেসপেক্ট টু কারেন্ট অর ভোল্টেজ, কারেন্ট আর ভোল্টেজের রেসপেক্টে প্যারামিটারগুলি চেঞ্জ হতে পারে। তাহলে ধরে নাও আমার এই জায়গার মধ্যে রেজিস্টার না দিয়ে এখানে একটা ডায়োড দেওয়া আছে, ঠিক আছে, ডায়োড দেওয়ার ফলে কি হলো, আমি যদি ডায়োডের মধ্যে এখানে কত দেওয়া হলো 10 ভোল্ট দিয়ে দিলাম, 10 ভোল্ট থাকলো, আর ডায়োড দিয়ে দিল, ডায়োডের একটা ভ্যালু থাকবে, ঠিক আছে, আলাদা একটা প্যারামিটার থাকলো। আমি যদি এখানে 10 ভোল্টকে ইনক্রিজ করে 50 ভোল্টই দিই,
বাড়িয়ে দিলাম, এই আমার ডায়োডের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য এটাকে আমরা কি বলবো, নন লিনিয়ার সার্কিট। এটাকে আমরা নন লিনিয়ার বলবো। যদি চেঞ্জ হয়, ভোল্টেজ বাড়িয়ে দিলাম বা কারেন্ট কমিয়ে দিলাম, যাই করি চেঞ্জ হবে। ধরো ভিআই ক্যারেক্টারিস্টিক ড্র করলাম, ভোল্টেজ কারেন্ট দিয়ে দিলাম, আমার সার্কিটের মধ্যে যে প্যারামিটারটা হবে এটা এইভাবে হয়ে যাবে। এটা কি, নন লিনিয়ার। এটা স্ট্রেট লাইন হলো না, এটা স্ট্রেট লাইন হয়েছে, এজন্য আমরা এটাকে লিনিয়ার বলতে পারলাম, বাট এটা স্ট্রেট লাইন না, এজন্য এটাকে আমরা নন লিনিয়ার বলবো। তাহলে লিনিয়ার সার্কিট আর নন লিনিয়ার সার্কিটের মধ্যে আমরা কি কনক্লুশন খুঁজে পাই, দুটার মধ্যে একটাই পার্থক্য, লিনিয়ারের মধ্যে প্যারামিটার চেঞ্জ হয় না ভোল্টেজ বা কারেন্ট চেঞ্জ করলে, তাহলে আর নন লিনিয়ারের মধ্যে ভোল্টেজ বা কারেন্ট চেঞ্জ করলে আমার যে প্যারামিটার থাকবে, যাই থাকে, প্যারামিটারের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটাকে আমরা নন লিনিয়ার বলতে পারবো। এটাই আমরা লিনিয়ার আর নন লিনিয়ার সার্কিট থেকে জানতে পারলাম। এখন আমরা ডিসকাস করব ইউনিল্যাটারাল সার্কিট আর বাইল্যাটারাল সার্কিট। তাহলে ইউনিল্যাটারাল সার্কিট কথার অর্থ কি? ইউনি কথার অর্থ এক, আর বাই কথার অর্থ হলো দুই। তাহলে এখানে কি বলা হয়েছে ইউনিল্যাটারাল সার্কিট বলতে, ইউনিল্যাটারাল সার্কিট অ্যালাউস কারেন্ট ফ্লো অনলি ইন ওয়ান ডাইরেকশন। তাহলে এটাকে বুঝতে পারলাম যে ইউনিল্যাটারাল সার্কিট কি করে, একদিকে কারেন্ট ফ্লো করে। সার্কিটটা তখন আমি একটা সার্কিট ড্র করে নিই, তাহলে एग्जांपल হিসেবে ধরে নাও আমার কাছে একটা এলইডি বাল্ব দেওয়া আছে। তাহলে দেখতে পাচ্ছ যে আমার একটা সার্কিট ড্র করে নিলাম, সার্কিটের মধ্যে কি দেওয়া আছে, একটা এলইডি বাল্ব দেওয়া আছে, এলইডি লাইট ইমিটিং ডায়োড, যেটা আমরা এলইডি বাল্ব বলে থাকি। তাহলে এটা একটা ব্যাটারির সাথে লাগিয়ে দিলাম, ব্যাটারির প্লাস পয়েন্ট আর এলইডির প্লাস পয়েন্টকে কানেক্ট করে দিলাম, ব্যাটারির মাইনাস পয়েন্টের সাথে এলইডির মাইনাস কানেক্ট করে দিলাম। তার ফলে কি হলো, এলইডিটা গ্লো করতে থাকলো। তারপর আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এলইডিটার সাথে ব্যাটারিটা কানেক্ট হওয়ার ফলে গ্লো করছে। যদি আমি ব্যাটারিটাকে উল্টো লাগাই, ঠিক আছে, আমি যদি উল্টো লাগিয়ে দিই, কি করি, এখানে দেখো এটা হলো আমাদের নেগেটিভ সাইন, এটা হলো আমাদের পজিটিভ সাইন, ব্যাটারির নেগেটিভ সাইন পজিটিভ সাইন। দেখো উল্টো কিভাবে বুঝলাম, যে নেগেটিভ সাইডটা পজিটিভের সাথে কানেক্টেড আর পজিটিভ সাইডটা নেগেটিভের সাথে কানেক্টেড, ঠিক আছে। ফলে কি হবে, ফলে আমার বাল্বটা গ্লো হবে না, আমার বাল্বটা জ্বলবে না। বুঝতে পারলাম, আমার এই লাইটটা এলইডি লাইটটা আমার জ্বলবে না, আর না জ্বলে এখানে ভিতরে এই বাল্বের ভিতরে ফিলামেন্টটা খারাপ হয়ে যেতে পারে। তার ফলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি ইউনিল্যাটারাল সার্কিটের एग्जांपल এটা। তাহলে কিভাবে বুঝতে পারলাম, মানে এই সার্কিটের মধ্যে শুধু একদিকেই আমার কারেন্ট ফ্লো হবে। কেউ বুঝতে পারলাম, যখন পজিটিভের সাথে কানেক্ট হবে, পজিটিভ পজিটিভ কানেক্টেড করতে হবে, এই ফলে আমার এই বাল্বটা গ্লো হবে। মানে এটা হলো আমাদের একটা एग्जांपल ইউনিল্যাটারাল সার্কিটের, মানে একদিকে এটা কাজ করবে। তোমরা বাড়িতে ছোট এলইডি বাল্বকে ব্যাটারির সাথে এভাবে কানেক্ট করো, পজিটিভ সাইডের সাথে পজিটিভ সাইড, নেগেটিভ সাইডের সাথে নেগেটিভ সাইড, দেখবে বাল্বটা জ্বলে উঠবে। তাহলে তোমার এখানে একটা ক্লোজ সার্কিট কানেক্ট হয়ে যায়। এটাকে তখন আমরা বুঝতে পারবো কি সার্কিটটা কানেক্টেড আছে, এজন্য গ্লো করছে। যখন আমি বাল্বটাকে ঘুরিয়ে দেব, ঘুরিয়ে পজিটিভের সাথে নেগেটিভ দিয়ে দিলাম, নেগেটিভ এর সাথে পজিটিভ কানেক্টেড করে দিলাম, তখন ফলে দেখবে বাল্বটা জ্বলে না, উল্টো গরম হয়ে যাচ্ছে, ভিতরে গরম হয়ে যাচ্ছে। তার জন্য আমি বুঝতে পারবো যে কি আমার এটা একটা ইউনিল্যাটারাল সার্কিটে হয়ে গেল। কিভাবে বুঝলাম, যে বাল্বটা যেহেতু জ্বলে না, কেন জ্বলে না, আমার তো ব্যাটারি তো আছে, সোর্স দেওয়া আছে, আমি সোর্স লাগিয়ে দিলাম, তার সত্ত্বেও কেন জ্বলছে না, কারণ এটা হলো আমাদের ইউনিল্যাটারাল সার্কিট, এর জন্য এটা জ্বলছে না। সেম ভাবে আমরা ডায়োডও ইউজ করতে পারি, ডায়োড ইউজ করলে সেম, ডায়োড একদিকে কাজ করে, এজন্য ডায়োডও সেম ভাবে কাজ করবে না যদি আমি উল্টো ভাবে কানেক্ট করাই। তা এরপর দেখো কি দেওয়া আছে, বাইল্যাটারাল সার্কিট। বাইল্যাটারাল সার্কিট অ্যালাউস কারেন্ট ফ্লো ইন বোথ ডাইরেকশন, আমি উভয় দিকে কাজ করাতে পারবো। আচ্ছা ধরে নাও আমাদের বাড়িতে আসে যে ট্রান্সমিশন লাইনগুলি, যে বাড়ির মধ্যে কারেন্টের লাইন আমরা বলে থাকি আসে, ঘরের মধ্যে কি দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে, ঠিক আছে। এই বোর্ডের মধ্যে প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা, এই প্লাগ পয়েন্টের মধ্যে দেখো কোনো সাইন দেওয়া থাকে না, এই প্লাগ পয়েন্টের মধ্যে
কোনো সাইন দেওয়া থাকে না, আমরা যেভাবে চাই এভাবে চার্জারের কানেকশন লাগিয়ে দিতে পারি। আমাদের মোবাইলের চার্জারের মধ্যেও কোনো পজিটিভ লেখা নেই, নেগেটিভও লেখা নেই। আমাদের এই বোর্ডের প্লাগ পয়েন্টের মধ্যে পজিটিভও লেখা নেই, নেগেটিভও লেখা নেই। কেন লেখা নেই? কারণ হলো আমরা প্লাগটাকে যেভাবে চাই এভাবে ঘুরিয়ে লাগাতে পারি, কোনো আমাদের এখানে লিমিটেশন নেই। আমরা যে দুটো ডাইরেকশনই উল্টো ভাবে লাগাতে পারবো, আবার সোজা করে লাগাতে পারবো। দুটো ক্ষেত্রেই আমাদের সার্কিটটা কাজ করবে। তাহলে এই থেকে বুঝতে পারলাম এটা হলো আমাদের বাই ল্যাটারাল সার্কিট। বাই কথার অর্থ হলো দুই, বাই কথার অর্থ হলো দুই, আর মানে কি বাইল্যাটারাল সার্কিট অ্যালাউস কারেন্ট ফ্লো ইন বোথ ডাইরেকশন। উভয় দিকে আমার সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করাতে পারে, এই জন্য এই সার্কিটকে বলে আমরা কি বাইল্যাটারাল সার্কিট। আর ইউনিল্যাটারাল সার্কিটে শুধু একদিকে কারেন্ট ফ্লো হয়, যদি আমি ডাইরেকশনটাই চেঞ্জ করে দিই তাহলে কারেন্ট ফ্লো হবে না। এর জন্য আমি এইটাকে ইউনিল্যাটারাল সার্কিট বলবো। আর বাইল্যাটারাল সার্কিটে উভয় দিকে কারেন্ট ফ্লো হতে পারে, এজন্য এটাকে বাইল্যাটারাল সার্কিট বলবো। এখানে দেখতে পাচ্ছ একটা সার্কিট ড্র করে নিয়েছি, আর সাথে কিছু নাম লিখে দিলাম। কি লিখলাম? নোড, জাংশন, ব্রাঞ্চ, লুপ আর মেশ, এটি লিখে দিলাম। দেখো সার্কিটের মধ্যে নোড কখন বলবো, ঠিক আছে? সার্কিটের মধ্যে নোড কখন আমরা বলতে পারবো? দেখো যখন কয়েকটা নেটওয়ার্ক বা সার্কিট জয়েন্ট হয়, এক বা একাধিক সার্কিট কানেক্টেড হয়, তখন ওই পয়েন্টগুলিকে আমরা নোড বলবো। তাহলে দেখো এখানে নোড কাকে কাকে বলতে পারবো। দেখো এখানে কয়টা সার্কিট জয়েন হয়েছে এগুলি আগে দেখে নেব। তাহলে দেখো এখানে এটা হলো একটা সার্কিট, এটা হলো একটা সার্কিট, দুটোটা জয়েন হয়েছে। অথবা বলতে পারো এইটা একটা নেটওয়ার্ক আর এইটা একটা নেটওয়ার্ক, দুটোটা নেটওয়ার্ক জয়েন হয়েছে, জয়েন হয়ে একটা সার্কিট কমপ্লিট করেছে। তখন ওই পয়েন্টগুলিকে আমরা নোড বলতে পারবো। তাহলে দেখো এই কমপ্লিট সার্কিটের মধ্যে নোড ওই পয়েন্টগুলিকে বলবো। এ একটা নোড, সি একটা নোড, ডি হলো একটা নোড, এরপর এফ একটা নোড, বি একটা নোড, ই হলো একটা নোড। তাহলে কি কি আছে নোড? এ আছে নোড, বি আছে, সি, ডি, ই, এফ, এইগুলি আমাদের নোড। এবার বলবো কি জাংশন কি? জাংশন বলতে আমরা রেলওয়ে স্টেশনে জাংশন আমরা শুনি। দেখো যদি দুইটা কি দেওয়া আছে সার্কিট, দুইটা সার্কিট একসাথে অ্যাড করা হয়, যে পয়েন্টগুলির দ্বারা দুইটা সার্কিটকে অ্যাড করা হয়, এই দুইটা সার্কিটকে অ্যাড করে দিলাম, করার ফলে দেখো অ্যাড হয়ে গেল কোন দুইটা পয়েন্টের জন্য? এই দুইটা পয়েন্টের জন্য সার্কিটটা অ্যাড হয়েছে। আমি এই জায়গার মধ্যে লক করে দিলাম, ঠিক আছে? মানে এই দুইটা সার্কিট আলাদা ছিল, আমি অ্যাড করে দিলাম, অ্যাড করে এই দুইটা পয়েন্টের মধ্যে অ্যাড করলাম। তাহলে এই দুইটা পয়েন্টকে আমরা জাংশন বলবো। বি আর ই কে আমরা জাংশন বলবো, ঠিক আছে? বুঝতে পারলাম। এরপর কি দেওয়া আছে? ব্রাঞ্চ। তাহলে এখানে জাংশন কয়টা? এখানে জাংশন দুইটা। আর এখানে নোড কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা হলো নোড। এবার আমরা ব্রাঞ্চ সম্বন্ধে জানবো। ব্রাঞ্চ কি? যদি আমি সার্কিটটাকে টুকরো টুকরো করে দিই, দেখো কিভাবে টুকরো করতে পারি। এখানে একটা টুকরো থাকে, এইটা একটা পার্ট, এই জায়গাটা কি দেওয়া আছে? বি এ এফ ই, এটা হলো একটা পার্ট, দেখতে পাচ্ছ? এরপর কি দেওয়া আছে? বি ই একটা পার্ট, আর এটা কি আছে? বি সি ডি এখানে একটা পার্ট। তাহলে এই পার্টগুলিকে যদি আলাদা রাখি, দেখো এই জায়গাটা ওপেন না, এটা ওপেন, এটা ওপেন, এটা ওপেন। এইগুলির মধ্যে অ্যাক্টিভ এলিমেন্টও আছে মানে ব্যাটারি, আবার প্যাসিভ এলিমেন্ট রেজিস্টর। প্যাসিভ এলিমেন্ট আছে, অ্যাক্টিভ আছে, আবার প্যাসিভও আছে এই জায়গাটার মধ্যে। তাহলে এইখানে দেখো কয়টা নেটওয়ার্ক হলো? একটা নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্ক, তিনটা নেটওয়ার্ক হয়ে গেল। তাহলে এই যে নেটওয়ার্কগুলি, এগুলিকে আমরা ব্রাঞ্চ বলে থাকি। এই নেটওয়ার্কগুলিকে আমরা ব্রাঞ্চ বলে থাকি। কয়টা ব্রাঞ্চ আছে? একটা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চ, এই যে হলো একটা ব্রাঞ্চ, এরপর দুইটা ব্রাঞ্চ,
আর এখান থেকে আমরা পাই 3 নাম্বার ব্রাঞ্চ, তিনটা ব্রাঞ্চ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি ব্রাঞ্চ কোনটি, লিখতে পারি কি বি এ এফ, এটা হলো একটা ব্রাঞ্চ বি এ এফ একটা ব্রাঞ্চ। 2 নাম্বার ব্রাঞ্চ হলো কি বি ই। আমার নেটওয়ার্কগুলিকে আমরা ব্রাঞ্চ বলবো, যদি নেটওয়ার্কগুলি ক্লোজ হয়ে যায় তাহলে সার্কিট হয়ে যাবে, আর যদি ওপেন থাকে তাহলে এগুলিকে নেটওয়ার্কই বলতে হবে। তো বিই হলো একটা ব্রাঞ্চ। আরেকটা কি আছে, এখান থেকে লিখতে পারি কি ডিসিবি, এটা হলো একটা ব্রাঞ্চ, লিখতে পারি কি ডিসিবি, এগুলি আমরা ব্রাঞ্চ বলতে পারবো। মানে এখানে আমরা 3টা ব্রাঞ্চ পেয়ে গেলাম। এরপর দেখো কি লুপ, লুপ কি, তাহলে আমার সার্কিটের মধ্যে দেখো এই সবটা সার্কিটের মধ্যে কয়টা ক্লোজ পাথ আছে এইগুলিকে আমরা লুপ বলবো। যতটা ক্লোজ পাথ থাকবে ততটা আমার সার্কিটের মধ্যে লুপ আছে। কিভাবে বুঝতে পারবো যে কয়টা লুপ আছে, দেখো এখানে কয়টা ক্লোজ পাথ আছে, একটা ক্লোজ পাথ, এখানে একটা। এরপর এখানে কয়টা ক্লোজ পাথ, এখানে 2 নাম্বার ক্লোজ পাথ। এরপর দেখো সবটা মিলে একটা সার্কিট, একটা ক্লোজ পাথ আছে। তাহলে এটা হলো সবটা মিলে 3 নাম্বার ক্লোজ পাথ। তাহলে আমরা লিখতে পারি কি এ বি এফ ই, ই এফ লিখতে পারি এ বি ই এফ, এটা হলো আমাদের একটা ক্লোজ পাথ। এরপর বি সি ডি ই লিখতে পারি বি সি ডি ই, এটা আমাদের একটা ক্লোজ পাথ। আর এ বি সি ডি ই এফ এই সবটা হলো একটা ক্লোজ পাথ, লিখতে পারি এ বি সি ডি ই এফ। এরপর আবার এ, তাহলে এ বি সি ডি ই এফ এ, তাহলে এটা সবটা হলো একটা আমাদের ক্লোজ পাথ। এখানে 3টা ক্লোজ পাথ পাচ্ছি, এগুলিকে আমরা লুপ বলে থাকি। তাহলে এখান থেকে লিখতে পারি কি 3। তারপর দেখো কি আছে মেশ, মেশ বলতে কি বলবো, যখন কোনো একটা সার্কিটের মধ্যে ক্লোজ পাথ থাকবে, ঠিক আছে, ক্লোজ পাথ থাকবে কিন্তু ক্লোজ পাথগুলি যাতে ডিভাইড না করতে পারি, ঠিক আছে, ক্লোজ পাথগুলিকে যাতে আর ডিভাইড না করতে পারি, তখন এগুলিকে মেশ বলবো। দেখো এখানে কয়টা ক্লোজ পাথ আছে, একটা ক্লোজ পাথ আছে, তো এটা 1 নাম্বার, এই জায়গাটা একটা ক্লোজ পাথ। এরপর দেখো বি সি ডি ই, এটাকে আমরা একটা ক্লোজ পাথ বলতে পারি, তো এটা হলো 2 নাম্বার ক্লোজ পাথ। এবার দেখো এই সবটা মিলে একটা ক্লোজ পাথ হয়, কিন্তু এটাকে আমরা মেশ বলতে পারবো না। কি বলেছিলাম, আমরা সার্কিটের মধ্যে ক্লোজ পাথগুলিকে মেশ বলতে পারবো, বাট ক্লোজ পাথগুলি যাতে ডিভাইড না হয়। মানে ধরো আমার কাছে একটা সার্কিট আছে, এই ধরনের সার্কিট, ঠিক আছে, এটা পুরো সার্কিট আছে, সবটা একটা বক্সের মতো ড্র করলাম, এটা হলো একটা সার্কিট, এটাকে আমরা মেশ বলতে পারবো। যখন আমি এই সার্কিটটাকে ডিভাইড অর্ধেক করে দিলাম, তখন এই সবটাকে আমি মেশ বলতে পারবো না। আমি ভিতরের এই সাইডটাকে একটা মেশ আর এই সাইডটাকে একটা মেশ বলতে পারবো। তো আমার 2টা মেশ আছে, আর সবটাকে আমি মেশ বলতে পারবো না, কারণ আমার এটা 2টা পার্টে ভাগ হয়ে গেল, এইজন্য এটাকে আর মেশ বলতে পারবো না। ডিভাইড হলে মেশ বলতে পারবো না, ভাগ করা হলে মেশ বলতে পারবো না। কখন বলতে, যদি ভাগ হয়ে যায় তাহলে আমার লুপ বলতে পারবো, এটা একটা লুপ, এটা একটা লুপ, সবটা মিলে একটা লুপ। আর যদি মেশ বলি তখন কি করে বলবো, এইটা একটা মেশ আর এইটা একটা মেশ, এতটুকুই আমরা বলতে পারবো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, তাহলে এ বি ই এফ এটা হলো আমাদের একটা মেশ, আর এটা হচ্ছে বি সি ডি ই, বি সি ডি ই এটা হলো আমাদের একটা মেশ। তাহলে আমরা এখানে জানতে পারলাম কি, নোড জানতে পারলাম, জাংশন জানতে পারলাম, ব্রাঞ্চ জানতে পারলাম, লুপও জানতে পারলাম, মেশও জানতে পারলাম। এখন আমরা দেখব কি সিরিজ কানেক্টেড রেজিস্টরস আর প্যারালাল কানেক্টেড রেজিস্টরস। তাহলে দেখো একটা সার্কিট ধরে নাও, একটা নেটওয়ার্ক কি ধরে নাও, তাহলে এটার মধ্যে কি দেওয়া আছে, একটা রেজিস্টর R1 R2 আর R3, 3টা রেজিস্টর কিভাবে কানেক্টেড আছে, সিরিজ ভাবে কানেক্টেড আছে, সিরিজ কানেক্টেড, একটার পরে আরেকটা কানেক্টেড থাকলে এটাকে আমরা সিরিজ বলি। আর প্যারালাল কানেক্টেড রেজিস্টর কখন বলবো, যখন একটার সাথে আরেকটা কিভাবে প্যারালালি থাকবে, একটার উপর আরেকটা প্যারালাল ভাবে থাকবে, তখন এটাকে আমরা কি বলবো, প্যারালাল কানেক্টেড রেজিস্টর বলবো। তাছাড়া এটা তো দেওয়া আছে, এটার মধ্যেও আমরা আরেকটা ভাবে জানতে পারবো এটা সিরিজ কানেক্টেড আছে কি অথবা প্যারালাল কানেক্টেড আছে। কিভাবে জানতে পারবো, দেখো যদি মনে করো আমি এখান থেকে একটা কারেন্ট ধরে নিলাম, আই কারেন্ট ফ্লো করলাম,
এখানে আমরা একটা জিনিস জানবো যে সিরিজ কানেকশনের মধ্যে কারেন্টের ভ্যালু সেম থাকে, সিরিজ কানেকশনের মধ্যে কারেন্টের ভ্যালু সেম থাকে, কোনো চেঞ্জেস আসে না। আর প্যারালাল কানেকশনের সময় কারেন্টের ভ্যালু চেঞ্জ হয়ে যায়। যখন আমরা দেখব কারেন্টের ভ্যালু চেঞ্জ হলো তখন এটা বুঝে নেব আমরা কি এটা প্যারালাল। আর যখন দেখব কারেন্টের ভ্যালু সেম আছে তখন বুঝবো এটা কি, এটা হলো আমাদের সিরিজ। কিভাবে বুঝবো? দেখো ধরে নিয়ে আমি একটা কারেন্ট আই ফ্লো করলাম, ফ্লো করার ফলে এখান দিয়ে আই ফ্লো হলো, এখান দিয়ে আই ফ্লো হলো, এখান দিয়ে আই ফ্লো হলো, আবার এখান দিয়ে আইটা বার হয়ে গেল। মানে এখানে কোনো ডিভাইড হয়নি, কারেন্টটা দুই ভাগে ভাগ হয়নি, অথবা তিন ভাগে ভাগ হয়নি, অথবা চার ভাগও ভাগ হতে পারে হয়নি, কোনো ভাগেই ভাগ হয়নি। এর জন্যই আমি এটাকে সিরিজ বলতে পারবো। যেভাবে দিলাম এভাবে বার হলো। ধরে নাও আমার একটা জলের পাইপই ধরে নাও, এটাকে ধরে নিলে কি হবে, যদি আমি এখান থেকে জল ঢালি জলটা এভাবে ফ্লো হয়ে আবার বার হয়ে যাবে। যদি আমি আই জল ঢালি এখান দিয়ে আই জলই বার হবে, মানে আমি এখান দিয়ে আই কারেন্ট এখান দিয়ে দিলে এখান দিয়ে আই কারেন্টই ফ্লো হবে। এই জন্য এটাকে আমরা কি বলতে পারবো, সিরিজ কানেক্টেড বলতে পারবো। তার জন্য সিরিজ কানেকশনের সময় আমরা ইকুইভ্যালেন্ট মানে এই তিনটাকে আমি একটাতে নিয়ে আসব, তিনটাকে আমি একটা ছোট করে নিয়ে আসব, তাই এটাকে আমরা ইকুইভ্যালেন্টও বলে থাকি অথবা টোটালও বলে থাকি। টোটাল রেজিস্ট্যান্স কত হবে, যেটাকে আমরা আরটিও বলে থাকি, এটাকে আরটিও বলে থাকি মানে টোটাল রেজিস্ট্যান্স, অথবা এটাকে আমরা আরইকিউও লিখতে পারি মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সেম কথা, আরটি অথবা আরইকুইভ্যালেন্ট দুটোই সেম জিনিস, ঠিক আছে? তাহলে এটা কিভাবে ক্যালকুলেট করব, যে তিনটা রেজিস্টার আছে, এটা কি আছে কি বুঝতে পারলাম, কিভাবে বুঝতে পারলাম, কারেন্ট দেওয়ার ফলে বুঝতে পারলাম এটা তিনটা সিরিজে কানেক্টেড আছে। এর জন্য এখানে লিখতে পারবো কি, এর জন্য ফর্মুলাটা হলো R1 প্লাস R2 প্লাস R3, আর যদি আরো থাকে তাহলে ডট 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 Rn পর্যন্ত নিয়ে যাব। তাহলে এটার ইউনিট হলো ওহম। তারপর এখান থেকে প্যারালালে চলে যাচ্ছি, প্যারালালের মধ্যে দেখো কি দেওয়া আছে, একটা সার্কিট দিলাম, দেওয়া আছে। আমি কিভাবে বুঝবো সিরিজে আছে নাকি প্যারালালে আছে? কিভাবে বুঝতে পারবো, যদি আমি এখান দিয়ে ধরে নিই একটা কারেন্ট আই ফ্লো করিয়ে দিলাম, করাতে পারি, তাহলে করালে এই পয়েন্টে এখানে আসে, এই পয়েন্টে এই নোডে এসে কি হবে, কারেন্টটা নোড কেন বলেছি আমি একটু আগে ডিসকাস করেছিলাম নোড কি। তাহলে এই পয়েন্টে এসে কারেন্টটা কয়েক ভাগ হয়ে যাচ্ছে, এখান দিয়ে একটা কারেন্ট চলে যাচ্ছে, এখান দিয়ে আরেকটা কারেন্ট চলে যাচ্ছে, এখান দিয়ে আরেকটা কারেন্ট চলে যাচ্ছে। যেখানে এসে কারেন্ট ভাগ হয়ে যায় ওইটা হলো আমাদের নোড পয়েন্ট, ঠিক আছে? দেখো এই নোডের মধ্যে এসে কারেন্টটা কি হয়েছে, ভাগ হয়ে যাচ্ছে। তো ভাগ হয়ে যাচ্ছে যেহেতু, তা আমি বুঝতে পারছি কারেন্টটা সেম ভাবে যাবে না, আর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। কি বলেছিলাম একটু আগে, যে কারেন্টের ভ্যালু চেঞ্জ হলে বুঝতে পারবো প্যারালাল। চেঞ্জ হয়ে যাচ্ছে কিভাবে বুঝতে পারলাম, ধরে নিই এখানে R3 আছে, এখান দিয়ে I3 কারেন্ট চলে যাচ্ছে, এখান দিয়ে I2 কারেন্ট চলে যাচ্ছে, আর এখান দিয়ে I1 কারেন্ট চলে যাচ্ছে। আমি দিয়েছি I, আর পাচ্ছি কি I1, I2 আর I3। আমি পাচ্ছি কি I1 পাচ্ছি, I2 পাচ্ছি, I3 পাচ্ছি। তাহলে এখান দিয়ে I1 ফ্লো হয়ে হবে এখানে আসবে, আবার এখান দিয়ে I2 ফ্লো হয়ে এখানে আসবে, এরপর I3 এসে এখানে আসবে, এরপর তিনটা একসাথে মিট হবে, আর যদি বার হয় তাহলে I বার হবে। কেন বলছি, একটা জলের পাইপই ধরে নাও, জলের পাইপের মধ্যে আমার অনেকগুলি কানেকশন দিয়ে দিলাম, যদি জল ঢালি এখান দিয়ে যে আমি জল ঢালি, জলটা এখান দিয়ে কি হবে, ফ্লো হবে, ফ্লো হয়ে কি হবে, এখান দিয়ে একটু জল যাবে গিয়ে এখানে আসবে। সেম ভাবে এখান দিয়ে একটু জল যাবে আর এখান দিয়ে একটু জল যাবে, মানে আমি যদি আই জল ঢালি তাহলে এই পাইপটা দিয়ে ধরে নাও I1 জল গেল, এই পাইপটা দিয়ে গেল I2 জল গেল, আর এই পাইপটা দিয়ে I3 জল গেল। আমি এক বালতি জল ঢাললাম, আমি এখান দিয়ে অল্প একটু জল পেলাম, এখান দিয়ে অল্প একটু জল, আর এখান দিয়ে অল্প একটু জল, আর শেষে সবার শেষে আমি আবার I জলই পেলাম। কেন পেলাম, আমি ঢাললাম যতটুকু ততটুকুই পাবো, কিন্তু পাইপের ভেতরে কিন্তু এটার কোয়ান্টিটিটা কমে যাবে, মানে পরিমাণটা এটা কমে যাবে পাইপের ভেতরে। সেমই সার্কিটটার মধ্যে কি হচ্ছে দেখো, I দিয়েছি কারেন্ট, বার হচ্ছে কি I1,
I2 I3 বুঝতে পারলাম কি কারেন্টটা ভাগ হয়ে গেল। এখানে কি হলো, জলটা তিনটা ভাগে ভাগ হয়ে গেল। এখানে বুঝতে পারলাম কারেন্টটা তিনটা ভাগে ভাগ হয়ে গেল। তিনটা ভাগে যেহেতু ভাগ হয়ে গেল, আমরা আবার শেষে কি পাচ্ছি, আবার I পাচ্ছি। এটা পরে বলবো। তিনটা ভাগে যেহেতু ভাগ হলো, এটাকে আমরা বুঝতে পারবো কি, এটা আমাদের একটা প্যারালাল সার্কিট। এটা আমাদের প্যারালাল, রেজিস্ট্যান্স গুলি প্যারালালি কানেক্টেড আছে, প্যারালালি কানেক্টেড সার্কিট বুঝতে পারলাম। তাহলে এটার জন্য ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে? তাহলে মনে করো এই তিনটা রেজিস্টরকে আমি একটা রেজিস্টরে কনভার্ট করতে চাই। তাহলে কিভাবে আনবো? তাহলে ধরে নেব কি আর ইকুইভ্যালেন্ট, মানে এটা আমাদের একটা সার্কিট ধরে নেব। এই সার্কিটে আর ইকুইভ্যালেন্ট বার করতে চাই। ইকুইভ্যালেন্ট মানে তুল্য, তুল্য রোধ বলে থাকে, রেজিস্ট্যান্স কে রোধ যেটা বাধা। আর ইকুইভ্যালেন্ট কিভাবে বার করব? আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু, আমরা এখানে যেভাবে এইভাবে বার করলাম, আর ইকুইভ্যালেন্স ইজ ইকুয়ালস টু কি বার করলাম, R1 R2 R3 সিরিজের সময় বার করলাম। কিন্তু প্যারালালের সময় আমরা এটা এইভাবে বার করব না, লিখব কি 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1/R1 1/R1 প্লাস 1/R2 1/R2 প্লাস 1/R3 এইভাবে লিখব। কিভাবে বুঝতে পারলাম এটা প্যারালাল? তাহলে তার জন্য আমরা এভাবেও লিখতে পারি, দেখো এই তিনটাকে এভাবে লিখতে পারি যে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু লিখতে পারি কি R1 প্যারালাল R2 প্যারালাল R3। এই প্যারালালের জন্য আমরা এটা কিভাবে লিখব? দেখো R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু এভাবে লিখতে পারি 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 এভাবে আমরা লিখতে পারি। এখান থেকে আমরা টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা ক্যালকুলেট করতে পারি। এখান থেকে আমরা ইউনিট হলো ওহম। এটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। তার জন্য এখানে দেখো এই যে সার্কিটের সিরিজ তো বুঝতে পারলাম, যদি একটু কমপ্লিকেটেড দেই তাহলে কিভাবে বুঝবো সিরিজ না প্যারালাল? এটাও যদি একটু কমপ্লিকেটেড দেই কিভাবে বুঝবো এটা সিরিজে আছে কি প্যারালালে আছে? এবার এটাকে বোঝার জন্য আমরা দুইটা एग्जांपल দিচ্ছি। যে কি দেওয়া আছে, এখানে একটা সার্কিট দেওয়া আছে 2 ওহম আর 5 ওহম দেওয়া আছে, সেম ভাবে একটা সার্কিট দেওয়া আছে 5 ওহম আর 5 ওহম দেওয়া আছে। কিভাবে বুঝবো কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালে কানেক্টেড আছে? কিভাবে বুঝবো? আমরা ব্যাটারির পজিটিভ সাইড দিয়ে কারেন্ট ফ্লো করালে কি হয়, ধরে নিই আই কারেন্ট ফ্লো হচ্ছে, আই কারেন্টটা 2 ওহম দিয়ে যাবে, সেম আই কারেন্টটা আবার এভাবে ফ্লো হয়ে আবার ফিরে যাবে, আবার নেগেটিভের দিকে ফিরে যাবে। তাহলে বুঝতে পারলাম কারেন্টটা কোনখানে ভাগ হয়েছে, ডিভাইড হয়েছে, ডিভাইড হয়নি, মানে সেম এখান থেকে ঢাললাম এইভাবে ফিরে চলে আসলো জলের মতো। তাহলে এটাকে বুঝতে পারলাম এটা সিরিজ। এই জন্য এটাকে 2 প্লাস 2 মানে R1 প্লাস R2 2 প্লাস 5 R1 প্লাস R2 এভাবে করতে পারি। তাহলে আমরা এখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পেলাম? আমরা 7 ওহম পেয়ে গেলাম। সেম ভাবে এটা দেখো প্যারালাল কানেক্টেড না সিরিজ কানেক্টেড কিভাবে বুঝবো? আমরা সেম ভাবে এখান দিয়ে কারেন্ট ফ্লো করালাম। কারেন্ট ফ্লো করলে এখান থেকে কারেন্টটা আসবে, এখানে আসলো আই কারেন্ট আসলো, আই কারেন্ট ডাললাম এখান দিয়ে পজিটিভ সাইড দিয়ে আসলো, এই পয়েন্টে এসে এই নোডে এসে কি হলো, কারেন্টটা দুইটা ভাগে চলে গেল। একটা এই সাইডে চলে গেল, একটা নিচের দিকে চলে গেল, মানে দুটোটা দুই মুখোমুখি হয়ে গেল। মুখোমুখি হয়ে গেল দেখো, একটা ওই সাইডে চলে গেল, একটা নিচের দিকে চলে গেল, দুইটা পার্টে ডিভাইড হয়ে গেল। তো বুঝতে পারলাম কি দুটোটা প্যারালাল কানেক্টেড আছে। তো কিভাবে বুঝলাম যে দুইটা পার্ট হলে এখান দিয়ে একটা কারেন্ট চলে যাবে, এভাবে চলবো, এভাবে যাবে, আর একটা কারেন্ট এইভাবে যাবে। তো দুইটা দেখো, একটা যদি পাইপলাইন মনে করি, যদি এখান থেকে জলটা ঢালি এই পয়েন্টে এসে দুইটা পার্টে ফ্লো হয়ে চলে যাবে এবার। ঠিক আছে, তার জন্য এখানে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে কি লিখতে পারি 5 প্যারালাল 5, মানে আমরা এখানে দুইটা ভাবে করতে পারি। R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি 1/5 প্লাস 1/5, এরপর এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি কি 5 1 প্লাস 1 মানে কি 2, এলসিএম করলে 2। এরপর আমরা দেখো অনেকে কি করে এতটুকু এসে আমরা ওহম লিখে অ্যানসারটা লিখে ফেলি। এটা খুবই ভুল অভ্যাস, এটাকে বদলাতে হবে। কিভাবে করব? আমরা এটাকে উল্টে দিতে হবে। আমরা পেয়েছি কি 1/R ইকুইভ্যালেন্ট পেয়েছি, কিন্তু আমরা 1/R ইকুইভ্যালেন্ট পেয়েছি, আমাদের লাগবে কি R ইকুইভ্যালেন্ট লাগবে। যদি এটা উল্টে দিই তাহলে কি হয়ে যাবে 5/2, এই সাইডে উল্টে যাবে, 1 বাই ইকুইভ্যালেন্ট থেকে উল্টে দিলে এটা উল্টাবে, এটা উল্টাবে। তো আমার आंसर আসবে
2.5 ওহম। এইটাকে আরো একটু উন্নত করার জন্য, শুধু এটা দুইটা রেজিস্টারের ক্ষেত্রে হয় এই নিয়মটা, আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই পদ্ধতি ইউজ করতে পারি। শুধু দুইটার ক্ষেত্রে দুইটার অধিক আর হবে না, একটা বা দুইটা থাকলে এটা অ্যাপ্লাই করা যাবে। কিভাবে করতে পারি দেখো, আমরা কি করব, কয়টা রেজিস্টার আছে, দুইটা আছে, 5 ওহম আর 5 ওহম আছে। তাহলে কি করব, উপরের গুলা মাল্টিপ্লাই করব, উপরের গুলা মাল্টিপ্লাই করব, নিচের গুলা সামেশন করব, মানে যোগ করব, উপরের গুলা গুণ করব, নিচের গুলা যোগ করব। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, 25 আর পাচ্ছি কত, 10। তাহলে আমরা 10 দিয়ে ডিভাইড করলে কি কত হবে, 2.5 ওহম। আগে এসেছিল 2.5 ওহম, এখন আসছে। সেম ভাবে করতে পারবো, শুধুমাত্র দুইটা রেজিস্টার থাকলে। যদি আরেকটা দিয়ে দিত, এখানে 3 নাম্বার রেজিস্টার দিয়ে দিত, 5 ওহম আরেকটা দিয়ে দিত, তাহলে আমরা কি করতে হতো, এভাবে করতে পারতাম না। আমরা সেম ওই 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 এভাবে দিয়ে 1 ইকুইভ্যালেন্ট দিয়ে এভাবে ক্যালকুলেট করতে হতো। ঠিক আছে, এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার একবারে। আমরা একদম বেসিক জিনিসগুলি ডিসকাস করে নিচ্ছি, তারপর আমরা নেক্সট টপিকে যাচ্ছি। এখন আমরা ডিসকাস করব ভোল্টেজ ডিভাইড রুল। ভোল্টেজ ডিভাইড রুল সাধারণত সিরিজ সার্কিটের মধ্যে ইউজ করা হয়। তাহলে কিভাবে বুঝবো এটা সিরিজ সার্কিট না প্যারালাল সার্কিট? প্রথমে বলেছিলাম, যদি আমাদের সোর্স এটা ব্যাটারি, এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড, এখান থেকে যদি কারেন্টটা যায়, এই কারেন্টটা এভাবে ঘুরে এসে আবার এভাবে ফিরে আসবে, তাহলে এটা সিরিজ সার্কিট বুঝে নিলাম। ঠিক আছে, তাহলে ভোল্টেজ ডিভাইড রুলে কি হয়, মনে করো আমার একটা সার্কিটের মধ্যে দুইটা রেজিস্টর দেওয়া আছে, তাহলে এখানে একটা ভোল্টেজ সোর্স দিয়ে দিলাম, ভি দিয়ে দিলাম, ধরে নাও 20 ভোল্ট দিয়ে দিলাম এই জায়গার মধ্যে ভি। তাহলে আমার এই সিরিজ সার্কিটের মধ্যে কি হবে, যে R1 যে রেজিস্টরটা, এটার মধ্যে ধরে নাও V1 ভোল্টেজ ড্রপ হবে, আর R2 এর মধ্যে ভোল্টেজ ড্রপ হবে V2। মানে আমি R1 এর মধ্যে V1 ভোল্টেজ পাবো, R2 এর মধ্যে V2 ভোল্টেজ পাবো। তাহলে যদি আমি ধরেছিলাম কি 20 ভোল্ট ধরেছিলাম যে ব্যাটারির মধ্যে দেওয়া আছে, আর কিছু বলা নেই, আর দুইটা রেজিস্টার লাগানো আছে, তাহলে ধরে নেব কি V1 এর মধ্যে 10 ভোল্ট পাবো, আর V2 এর মধ্যেও 10 ভোল্ট পাবো। তাহলে এই ভিটা কত ছিল, 20 ছিল, আর V1 কত, এখানে V1 হলো 10, আর V2 কত, V2 হলো 10। তাহলে এখান থেকে বুঝতে পারলাম V1 10 V2 10 দুটোটা প্লাস করলে 20 পাচ্ছি। তাহলে এখান থেকে লিখতে পাচ্ছি কি V V1 V2। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, V V1 V2, এটা জানতে পারলাম। তারপর এইটা দিয়ে তো বার করতে পারবো, কিন্তু যদি আমাকে এইগুলির মধ্যে কিছুই দেওয়া না থাকে, শুধু বলা হয় ভোল্টেজ অ্যাক্রস R1 রেজিস্টর, তাহলে আমাকে যদি শুধু বলা হয় ভোল্টেজ অ্যাক্রস R1 রেজিস্টর, মানে আমার R1 রেজিস্টরের মধ্যে কতটুকু ভোল্টেজ আসে, ভোল্টেজ ড্রপ হয় R1 রেজিস্টরের মধ্যে কতটুকু, তাহলে V1 ভোল্টেজ ড্রপ হয়। আমরা এখান থেকে জানতে পারলাম কি V1 ভোল্টেজ ড্রপ হয়, আর আমরা জানি না V1 ভোল্টেজ কত, এটা জানি না, শুধু বলা হয়েছে V1 ভোল্টেজ ড্রপ হয়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, একটা ফর্মুলা, যে ভোল্টেজ ডিভাইড রুলের ফর্মুলা কি, ভোল্টেজ অ্যাক্রস R1 রেজিস্টর। তাহলে R1 রেজিস্টরের মধ্যে ভোল্টেজ কতটুকু আমাদের ড্রপ হয়, এটা কিভাবে বুঝবো, এই ফর্মুলাটা দিয়ে, ভোল্টেজ অ্যাক্রস R1 রেজিস্টর কতটুকু ভোল্টেজ ড্রপ হয়, V1 ভোল্টেজ ড্রপ হয়। কিন্তু আমাদের কি কথা, যে এখানে V1 ভোল্টেজটা আমরা জানি না কত, V1 ভোল্টেজ বলা দেওয়া হয়েছে নামটা শুধু V1, কিন্তু V1 এর ভ্যালুটা আমরা জানি না। কিভাবে বার করব, এটা ফর্মুলাটা হলো V1 কার জন্য বার করছি, R1 এর মধ্যে কতটুকু আছে তার জন্য বার করছি, এটাই তো কথাটা। আমি কার জন্য বার করছি, R1 এর জন্য বার করছি। R1 টা উপরে লিখব, নিউমারেটরে R1 লিখব, মানে আর নিচে কি লিখব, নিচে ডিনোমিনেটরে R1 প্লাস R2 লিখব। ঠিক আছে, এই কথাটা মনে থাকবে, যার জন্য বার করব তাকে উপরে লিখব, লোভে
উপরে কি লিখবো R1 লিখবো আর হরে ডিনোমিনেটরে R1 প্লাস R2 দুটোটাকে প্লাস করে দেব। তাহলে আর সামনে কি লিখবো, সামনে আমার টোটাল ভোল্টেজটা কত, সার্কিটের মধ্যে টোটাল ভোল্টেজটা কত V, এটা হলো V। তাহলে ফর্মুলাটা কি হলো, ভোল্টেজ অ্যাক্রস R1 রেজিস্টর, R1 রেজিস্টর হলো V1, তো V1 ইজ ইকুয়ালস টু এই ফর্মুলাটা দিয়ে আমাদের ইউনিট কি ভোল্ট, এত ভোল্ট আমরা পেয়ে যাব এতটুকু, এটা হলো ফর্মুলাটা। সেম ভাবে যদি বলা হয় ভোল্টেজ অ্যাক্রস R2 রেজিস্টর, তাহলে লিখব কি ভোল্টেজ voltage across R2 resistor V2 is equals to, ফর্মুলাটা কি হবে আমি কি বলেছিলাম, যার জন্য বার করব তাকে কি লিখব উপরে লিখব, কার জন্য বার করছি R1 এর মধ্যে বার করছি, R1 এর জন্য বার করছি, R1 এর মধ্যে কতটুকু ভোল্টেজ V2 ভোল্টেজ পাওয়া যায়, V2 টা লিখলাম ইজ ইকুয়ালস টু দিয়ে লিখব কি উপরে R2 লিখব, কারণ R2 এর মধ্যে কতটুকু ভোল্টেজ বার করছি এটা বার, এটা লিখছি এজন্য এটা ফর্মুলাটা। নিচে মনে রাখার জন্য বলছি, নিচে কি করব R1 প্লাস R2 করে দেব, R1 প্লাস R2, আর সামনে কি আসবে সেম আগের মতো এই টোটাল ভোল্টেজটা, সার্কিটের মধ্যে কতটুকু ভোল্টেজ দেওয়া হয়েছে V ভোল্টেজ দেওয়া হয়েছে, এটা হলো V2 বার করার ফর্মুলা, ইউনিট হলো ভোল্ট। এখন एग्जांपल হিসাবে একটা কোশ্চেন দিলাম, দেখো কোশ্চেনটার মধ্যে একটা সার্কিট দিলাম, সার্কিটের মধ্যে দুইটা রেজিস্টর দেওয়া আছে 2.5 ওহম 7.5 ওহম আর 24 ভোল্ট, এটা ব্যাটারিটা দেওয়া আছে। তা বলা হয়েছে কি ফাইন্ড ভোল্টেজ অ্যাক্রস 2.5 ওহম এন্ড 7.5 ওহম রেজিস্টর। তাহলে কি বলেছে, প্রথমত আমাদের 2.5 ওহমের রেজিস্টরের মধ্যে কতটুকু ভোল্টেজ পাবো এটা বার করতে বলা হয়েছে। তাহলে ধরে নিই V1 ভোল্টেজ পাবো 2.5 ওহম রেজিস্টরের মধ্যে, আর 7.5 ওহম রেজিস্টরের মধ্যে আমি কতটুকু ভোল্টেজ ড্রপ পাবো, V2 ভোল্টেজ ড্রপ পাবো, এটা ধরে নিলাম, ঠিক আছে। আর আমরা এখান থেকে তাহলে প্রথমত কি করব 2.5 ওহম রেজিস্টরে কতটুকু ভোল্টেজ পাচ্ছি এটা লিখব। তাহলে লিখব কি তাহলে আমরা এখানে লিখলাম ভোল্টেজ অ্যাক্রস 2.5 ওহম রেজিস্টর, 2.5 ওহম রেজিস্টরে কতটুকু ভোল্টেজ আছে এটা বার করব। তাহলে কতটুকু ভোল্টেজ পাই, V1 ভোল্টেজ পাই, V1, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা কি ছিল, V1 কি ছিল যে আমাদের ফর্মুলাটা উপরে লিখে দিচ্ছি, V1 V ইনটু R1 বাই R1 প্লাস R2, এটা ছিল ফর্মুলাটা। এখন বুঝতে হবে R1 কে আর R2 কে, তাহলে R1 হলো প্রথমটা, R2 হলো দ্বিতীয়টা। তাহলে আমাদের ফর্মুলার মধ্যে দেখো কি দেওয়া আছে, V ইনটু R1 বাই R1 প্লাস R2, আমি কার জন্য বার করছি 2.5 ওহম। তাহলে বুঝতে পারলাম কি R1 কে, R1 হলো এই 2.5 ওহম প্রথমটা। তাহলে দেখো V1 কি পাচ্ছি, V হলো মেইন ভোল্টেজটা 24 ভোল্ট, তাহলে এখানে 24 ইনটু করে দিলাম, আর কি আছে R1 কত 2.5 ওহম, তাহলে 2.5 ডিভাইডেড বাই R1 প্লাস R2, R1 প্লাস R2 2.5 প্লাস 7.5, তাহলে এখানে 2.5 প্লাস 7.5 করে দিলাম, করলাম এখান থেকে ক্যালকুলেট করলে, ক্যালকুলেটরে বসালে আমরা কতটুকু পাবো, আমরা 6 ভোল্ট পাবো। সেম ভাবে আমরা কি করতে পারি, যে ভোল্টেজ অ্যাক্রস কি বলে যে 7.5 ওহম রেজিস্টর, এটা বার করব। তো লিখব কি ভোল্টেজ অ্যাক্রস 7.5 ওহম রেজিস্টর, তাহলে কতটুকু ভোল্টেজ পাই আমরা, V2 ভোল্টেজ পাই। তা V2 লিখব, V2 ফর্মুলাটা কি ছিল, V2 V ইনটু R2 বাই R1 প্লাস R2। তাহলে V2 এর সময় কি হবে, V2 টা কোথায় ড্রপ হচ্ছে, R2 এর মধ্যে 7.5 ওহম রেজিস্টরে, আমি কার জন্য বার করছি 7.5 ওহম রেজিস্টরের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয় এটার জন্য বার করছি। তাহলে ফর্মুলাটার মধ্যে কি হবে, V
ইনটু ভি কত 24 ভোল্ট আর আর কি লিখবো কার জন্য 7.5 ওহমের জন্য বার করব। তাহলে 7.5 ওহমটা উপরে হবে মানে কি R2 হলো 7.5। যদি ধরেন এইটা হলো R1 আর এটা হলো R2, তাহলে এটা বুঝতে সুবিধা হচ্ছে। তাহলে R2 কত 7.5 ডিভাইডেড বাই কি করব R1 প্লাস R2 2.5 প্লাস 7.5 করে দিতে পারি। তাহলে করলে আমরা এখান থেকে কি পাই V2 is equals to 18 ভোল্ট। তাহলে আমরা এখান থেকে V2 ও ক্যালকুলেট করতে পারলাম। তাহলে সিম্পল ছিল ফর্মুলা কোশ্চেনটা যে এই জায়গার মধ্যে কতটুকু ভোল্টেজ পাচ্ছি 6 ভোল্ট আর এই জায়গার মধ্যে কতটুকু ভোল্টেজ পাচ্ছি 18 ভোল্ট। তাহলে এবার আমরা যদি বলি যে এই যে ফর্মুলাটা ইউজ করে ক্যালকুলেট করলাম এটা কারেক্ট কি ইনকারেক্ট কিভাবে বুঝবো, আমি কি প্রথমেই বলেছিলাম কি V V1 V2 এটা দিয়ে চেক করতে পারবো কিভাবে দেখো V1 কত 6 ভোল্ট V2 কত 18 ভোল্ট। তাহলে এটা প্লাস করলে আমরা কত পাচ্ছি 24 ভোল্ট পাচ্ছি। তাহলে আমাদের যে মেইন ভোল্টেজটা কত V24, তাহলে দুটোটা সেম। তাহলে বুঝতে পারলাম এই आंसरটা আমাদের একদম কারেক্ট। তারপর আমরা নেক্সট আরেকটা কোশ্চেন করে নিচ্ছি। সেম ভাবে আমরা নেক্সট আরেকটা কোশ্চেনে একটা সার্কিট দেখতে পাচ্ছি। সার্কিটটার মধ্যে বলা হয়েছে ফাইন্ড, কোশ্চেনে বলা হয়েছে ফাইন্ড ভোল্টেজ অ্যাক্রস 15 ওহম রেজিস্টর। কোশ্চেনটার মধ্যে কি বলা হয়েছে ভালো করে দেখো, ফাইন্ড ভোল্টেজ অ্যাক্রস 15 ওহম রেজিস্টর। তাহলে 15 ওহম রেজিস্টরের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয় এটা বার করতে বলা হয়েছে। তাহলে প্রথমত দেখো যে সার্কিটটা সিরিজ না প্যারালাল। প্রথম কথা যে সার্কিটে সিরিজ না প্যারালাল, যদি কারেন্ট দেই সিম্পল ভাবে বোঝার কথা এটা যে কারেন্ট দিলে কারেন্টটা এইভাবে ঘুরে আবার ফিরে আসে, কোনো জায়গায় ডিভাইড হয় না, এইভাবে ফ্লো হয়ে আবার ফিরে আসে। তাহলে বুঝতে পারলাম এটা সিরিজ সার্কিট। তার জন্য আমরা কি করতে পারি দেখো, যদি 5 ওহম এর মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে ধরে নেই V1 ভোল্টেজ ড্রপ হবে 5 ওহম এর মধ্যে, আর এখানে 15 ওহম এর মধ্যে V2 ভোল্টেজ ড্রপ হবে। ঠিক আছে, 5 ওহম এর মধ্যে V1 ধরে নিলাম আর V2 15 ওহম এর মধ্যে ড্রপ হবে। তাহলে বলা হয়েছে কি ভোল্টেজ অ্যাক্রস 15 ওহম। তাহলে 15 ওহম এর মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে V2। তাহলে আমরা ফর্মুলা ইউজ করতে পারি কি ভোল্টেজ অ্যাক্রস 15 ওহম রেজিস্টর কতটুকু ভোল্টেজ V2 ভোল্টেজ ড্রপ হবে। V2 ইজ ইকুয়ালস টু ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা হবে মেইন ভোল্টেজটা V, ফর্মুলাটা V ইনটু V2 এর জন্য কার জন্য বার করছি 15 ওহমের জন্য। তাহলে 15 ওহমটা কি, এটা যদি V1 হয় তাহলে শিওর এইটা R1 হবে আর এটা কি হবে R2 হয়ে যাবে। ঠিক আছে, এভাবে ধরতে পারি এটা R1 এটা R2, R2 এর জন্য V2 R1 এর জন্য V1। তাহলে V2 যে আমরা যেহেতু বার করছি তার জন্য কি লিখব উপরে R2 টা লিখব, কারণ 15 ওহমটা উপরে লিখব আর নিচে কি করব দুটোটা রেজিস্টরকে আমরা প্লাস করে দেব R1 প্লাস R2। তাহলে আমরা শুধু ভ্যালুগুলো পুট করব, কত 20 ভোল্ট আছে 20 ভোল্ট ইনটু আর R2 কত R2 15 করে দিলাম R1 প্লাস R2 মানে 5 প্লাস 15। তাহলে আমরা এখান থেকে কতটুকু পাচ্ছি, আমরা এখান থেকে ভ্যালু 15 ভোল্ট পাচ্ছি। তাহলে আমরা বলতে পারবো কি ভোল্টেজ অ্যাক্রস 15 ওহম রেজিস্টর V2 15 ভোল্ট। এই জায়গার মধ্যে আমাদের 15 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয়। এখন আমরা সেম ভাবে আরেকটা কোশ্চেন দেখছি কিন্তু একটু আলাদা হবে এই কোশ্চেনটা। কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটটা দেওয়া আছে আর বলা হয়েছে কি ফাইন্ড ভোল্টেজ অ্যাক্রস 2 ওহম রেজিস্টর 3 ওহম রেজিস্টর এন্ড 4 ওহম রেজিস্টর। আর 2 ওহম 3 ওহম 4 ওহম দেওয়া আছে সার্কিটে আর একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে 50 ভোল্ট। তাহলে প্রথমত কি করতে হবে 2 ওহম এর মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়, 3 ওহম এর মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়, 4 ওহম এর মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয় এইটা বার করতে হবে। তাহলে আমরা কিভাবে বার করব, ভোল্টেজ ডিভাইড রুল ইউজ করব। একদমই করব না, এখানে ভোল্টেজ ডিভাইড রুল করতে পারবোই না। কারণ হলো প্রথমতই আমি বলেছিলাম কি ভোল্টেজ ডিভাইড রুল শুধুমাত্র সিরিজ সার্কিটের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এটা সিরিজ না প্যারালাল আগে আমাদের জাস্টিফাই করতে হবে। দেখো
এখানে যদি কারেন্ট ফ্লো করাই, এখান থেকে 50 পজিটিভ সাইডটা দিয়ে কারেন্ট ফ্লো করে, কারেন্ট এখানে আসবে, এখানে আসবে, এই নোডে এসে কি করবে, কারেন্টটা নিচের দিকে চলে যাবে একটা কারেন্ট, আর আরেকটা কারেন্ট এভাবে আসবে, এভাবে এসে এই পয়েন্টে এসে একটা কারেন্ট আবার নিচের দিকে চলে যাবে, আর আরেকটা কারেন্ট ওই দিকে চলে যাবে, তো ওই দিকে চলে গিয়ে আবার নিচের দিকে ফ্লো হয়ে চলবে। তাহলে দেখো এখানে দুইটা পার্ট হয়েছে, আবার এই পয়েন্টে এসে দুইটা পার্ট হয়েছে, তার জন্য বুঝতে পারলাম এখানে ডিভাইড হয়েছে, একটা ডিভাইড হলেও চলবে, এখানে দুইবার ডিভাইড হয়েছে, তার জন্য এখানে কি বলতে পারবো, এটা সিরিজ না, এটা প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিট কিভাবে বার করতে আমি প্রথমেও ডিসকাস করেছিলাম, এখনো করছি, যে দুইটা পার্ট হয়েছে, যদি একটাও পার্ট থাকতো তাহলে আমরা এটাকে বলতে পারতাম এটা যে এটা সিরিজ সার্কিট না প্যারালাল, এখানে দুইটা পার্ট হয়েছে, তার জন্য আমরা বলতে পারবো কি এটা প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিট না। আর আমাদের এখানে কন্ডিশনটা কি হবে, যে প্যারালাল সার্কিটে আমি ভোল্টেজ ডিভাইড রুল ইউজ করতে পারি না, তার জন্য আমাদের তো কোশ্চেনে বলা হয়েছে যে কি বলা হয়েছে, এখানে 2 ওহম রেজিস্টার কতটুকু ভোল্টেজ ড্রপ হয়, 3 ওহমে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়, 4 ওহমে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়, এটা বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে বার করব, এটা হলো কথাটা, যে আমরা একটা কন্ডিশন লিখব এখানে, সিন্স অল রেজিস্টরস আর connected in parallel, যেহেতু সবগুলি যতগুলি রেজিস্টর আছে সবগুলি প্যারালালি কানেক্টেড আছে, এর জন্য কি হবে, যে ভোল্টেজ ড্রপ প্রতিটা রেজিস্টরের মধ্যে সেম হবে, এখানেও সেম হবে, এখানেও সেম হবে, এখানেও সেম হবে, এখানে 50 ভোল্ট আছে, এখানেও 50 ভোল্ট পাবো, এখানেও 50 ভোল্ট পাবো, এখানেও আমরা 50 ভোল্টই পাবো। তাহলে ভোল্টেজ অ্যাক্রস 2 ওহম রেজিস্টর কত হবে, তাহলে আমরা লিখব কি ভোল্টেজ অ্যাক্রস 2 ওহম রেজিস্টর, therefore voltage across 2 ohm resistor কত হবে, 50 ভোল্ট হবে, এখানে 50 ভোল্টই পাবো। আবার সেম ভাবে ভোল্টেজ অ্যাক্রস 3 ওহম রেজিস্টর, এখানে আমরা 50 ভোল্টই পাবো। তারপর এখানে ভোল্টেজ অ্যাক্রস 4 ওহম রেজিস্টর কত পাবো, 50 ভোল্টই পাবো। এখানে মাথার মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এখানে যদি 50 ভোল্ট দেই, আমি এই 2 ওহমের মধ্যে 50 পাই, এখানে 3 ওহমের মধ্যে 50 পাই, আবার 4 ওহমের মধ্যে 50 পাই, তাহলে তো তিনটা 50 কত হলো, 150 ভোল্ট, 150 ভোল্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি আমরা কম ভোল্টেজ দিয়ে বেশি ভোল্টেজ উৎপন্ন করতে পারবো, একদমই না, কারণ এখানে এগুলি প্যারালাল, ঠিক আছে, ধরে নাও এগুলি মিরর ইমেজ, এখানে যদি আমি একটা আয়না রাখি, এর পরবর্তী প্যারালালি আমি এই জায়গার মধ্যে আমার প্রতিবিম্বটাকে দেখতে পারবো, মিরর ইমেজটাকে দেখতে পারবো। সেমই ঘটনা হচ্ছে যে 50 ভোল্ট এখানে দিলে যদি আমি মিটার দিয়ে এই পয়েন্টে আর এই পয়েন্টে লাগিয়ে দেখি, তাহলে আমরা 50 ভোল্ট এই জায়গার মধ্যে পাবো। আবার সেম ভাবে মিটার দিয়ে ভোল্টমিটার দিয়ে এখানে চেক করলে আমরা এখানে 50 ভোল্ট পাবো। সেম ভাবে এই পয়েন্টটা এই পয়েন্টে, এই দুইটা পয়েন্টের মধ্যে যদি আমি ভোল্টমিটার লাগাই তাহলে আমরা 50 ভোল্টই পাবো। এই যে প্যারালালি কানেক্টেড আছে, এই জন্য রেজিস্টর ভোল্টেজের উপর কোনো এফেক্ট এখানে পড়ে না, এখানে রেজিস্টর ভোল্টেজের মধ্যে কোনো এফেক্ট পড়ে না, যতটুকু এখানে থাকবে প্যারালালি কানেক্টেড থাকলে এখানে সেম ভোল্টেজই আমি পাবো, এখানেও সেম ভোল্টেজ পাবো, এখানে সেম ভোল্টেজ পাবো। যদি এখানে 150 ভোল্ট দিত, 150 ভোল্ট দিত, তাহলে আমার 2 ওহমের মধ্যে 150 ভোল্ট পাবো, 3 ওহমের মধ্যে 150 ভোল্ট পাবো, 4 ওহমের মধ্যে আমরা 150 ভোল্টই পাবো ভোল্টেজ। এখন জানবো কারেন্ট ডিভাইড রুল কোন সার্কিটের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করা হয়। তাহলে প্রথমত দেখো এই সার্কিটটা সিরিজ না প্যারালাল, obviously প্যারালাল, কারণ এখানে যদি কারেন্টটা যায় এখান থেকে ফ্লো হয়ে এক পয়েন্টে এসে একটা পার্ট হয়ে যাবে, এই পয়েন্টে এসে একটা পার্ট হয়ে যাবে। তাহলে ধরে নিই এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, আই কারেন্ট এখান দিয়ে ফ্লো হচ্ছে, এই পয়েন্টে এসে দুইটা পার্ট হয়ে গেল, একটা I1 আর একটা ধরে নিলাম I2 পার্ট হয়ে গেল। আর দুইটা রেজিস্টর আছে, ধরে নি R1 আর একটা রেজিস্টর R2 ধরে নিলাম।
আর কারেন্ট ডিভাইড রুল সব সময় মনে রাখবে প্যারালাল সার্কিটের মধ্যে ইউজ করা হয়। প্যারালাল সার্কিটের মধ্যে আর কারেন্ট ডিভাইড রুল আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এটা দিয়ে কি বার করতে পারবো যে আমাদের ধরো এখানে আই কারেন্ট দিয়ে দিলাম, এরপর কি দেওয়া হলো যে দুইটা রেজিস্টর দেওয়া দিল। তা বলা হলো কোশ্চেনের মধ্যে বলা হলো আমাদের যে R1 রেজিস্টরের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায় এটা বার করতে। তাহলে কিভাবে বার করব? ওই সময় আমি কারেন্ট ডিভাইড রুল ইউজ করব। আর সেম ভাবে R2 রেজিস্টরের মধ্যে কতটুকু কারেন্ট যায় কিভাবে বার করব? I2 কারেন্ট যায়, এটা আমরা কারেন্ট ডিভাইড রুল ইউজ করে বার করব। তাহলে আমরা তো জানি না I1 এর ভ্যালু কত, I2 এর ভ্যালু কত, শুধু আমরা জানি I এর ভ্যালু জানি। ধরে নেই যে I এর ভ্যালু দিয়ে দিলাম 10 এম্পিয়ার, কারেন্টের ইউনিট এম্পিয়ার, 10 এম্পিয়ার কারেন্ট দিয়ে দিলাম। এবার বলা হলো যে R1 এর মধ্যে কত এম্পিয়ার কারেন্ট যায়, R2 এর মধ্যে কত এম্পিয়ার কারেন্ট যায়, কিভাবে বার করব? তাহলে আমরা কারেন্ট ডিভাইড রুল ফর্মুলা ইউজ করব। তাহলে বলে দেই যে আমরা লিখতে পারি কি কারেন্ট অ্যাক্রস R1 রেজিস্টর। তাহলে R1 রেজিস্টরের মধ্যে কতটুকু কি কারেন্ট যায়? I1 কারেন্ট যায়, I1 কারেন্ট যায়, এটা ধরে নিলাম আমরা I1 ইজ ইকুয়ালস টু I1 এর ভ্যালুটা কত, কিভাবে বার করব? ফর্মুলাটা দেখো, মেইন কারেন্ট কত? I এম্পিয়ার হলো আমাদের মেইন কারেন্ট I ইনটু করে দেব সেই ভোল্টেজ ডিভাইডারের মতোই, কিন্তু একটু আলাদা। কোন জায়গাটা আলাদা এটা বলে দিচ্ছি। আমরা কার জন্য বার করছি? R1 এর জন্য। R1 এর মধ্যে কতটুকু কারেন্ট যায় তার জন্য বার করছি। তাহলে আমরা ভোল্টেজ ডিভাইড রুলের মধ্যে যার জন্য বার করব তাকে উপরে রাখতাম, কিন্তু কারেন্ট ডিভাইড রুলের মধ্যে এর উল্টোটা লিখব। R1 এর জন্য বার করছি, আমরা লিখব R2 কে উপরে, R2 কে উপরে লিখব। R1 এর জন্য বার করলে আমরা পরেরটাকে উপরে লিখব, আর নিচে কি করব? R1 প্লাস R2। সেম ভাবে দেখো যদি লিখি কারেন্ট অ্যাক্রস R2 রেজিস্টর, তাহলে কতটুকু কারেন্ট যায়? I2 কারেন্ট যায়। তা আমরা তো জানি না I2 কারেন্ট কতটুকু হবে, ভ্যালুটা জানি না আমরা। তাহলে কতটুকু কারেন্ট হবে কিভাবে বার করব? ফর্মুলাটা I তো দেওয়া আছে, I ইনটু কার জন্য বার করছি? R2 এর জন্য বার করছি, R2 এর জন্য বার করছি। R2 এর মধ্যে কতটুকু কারেন্ট যায় তার জন্য বার করছি, R2 এর জন্য বার করছি, কিন্তু আমরা লিখব কাকে উপরে? এর উল্টোটাকে লিখব। উল্টোটা কত? R1 টাকে উপরে লিখব, ডিভাইড করব কাকে দিয়ে? R1 প্লাস R2 দিয়ে। দুটো ভোল্টেজ ডিভাইডারের মধ্যেই, কিন্তু এই জায়গাটার মধ্যে একটু তফাৎ যে যার জন্য বার করব এর অপোজিটটা বসবে উপরে, আর এখানে R2 এর মধ্যে সেম ভাবে যার জন্য বার করব এর অপোজিটটা বসবে উপরে। সেম ভাবে আমরা একটা কোশ্চেনও করে নিচ্ছি। এখন আমরা একটা কোশ্চেন সলভ করছি কারেন্ট ডিভাইড রুলের। তো কোশ্চেনের মধ্যে সার্কিট দেওয়া আছে, বলা হচ্ছে কি ফাইন্ড কারেন্ট অ্যাক্রস 5 ওহম এন্ড 6 ওহম রেজিস্টর। তাহলে 5 ওহম আর 6 ওহম রেজিস্টরের মধ্যে কতটুকু কারেন্ট যায় এটা বার করতে বলা হয়েছে। সার্কিটের মধ্যে 5 ওহম দেওয়া আছে, 6 ওহম দেওয়া আছে রেজিস্টর, আর কারেন্ট দেওয়া হয়েছে সার্কিট কারেন্ট I 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া হয়েছে এখানে সার্কিটের মধ্যে। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব যে 5 ওহম এর মধ্যে কতটুকু কারেন্ট যায় আর 6 ওহম এর মধ্যে? আমরা এজিউম করব, ধরে নেব যে 5 ওহম এর মধ্যে I1 কারেন্ট যায়, 6 ওহম এর মধ্যে I2 কারেন্ট যায়, ধরে নিলাম। আর I1 এর যেহেতু এখান দিয়ে যাচ্ছে, তাহলে এটা ধরে নিই R1, আর এটাকে ধরে নিই R2, ধরে নিই 6 ওহমটাকে R2 ধরে নিলাম। তাহলে আমরা কিভাবে সলিউশন করব? আমরা লিখব কি কারেন্ট অ্যাক্রস R1 রেজিস্টর। R1 রেজিস্টরের মধ্যে কারেন্ট যায়, R1 রেজিস্টরের মধ্যে কতটুকু কারেন্ট যায়? I1 কারেন্ট যায়। I1 কিভাবে ক্যালকুলেট করব? ফর্মুলাটা ছিল I ইনটু I1 ইজ ইকুয়ালস টু I ইনটু অপোজিটটা লিখব, R1 এর জায়গায় লিখব R2, অপোজিটটা লিখব, আর নিচে কি লিখব? R1 প্লাস R2, এটা হলো ফর্মুলাটা। তাহলে এখানে I কত? I এর ভ্যালু হলো 2 অ্যাম্পিয়ার, আর R2 কত? এখানে আমার R1 হলো এইটা, আমি R1 না লিখে R2টা লিখলাম, নিচেরটাকে লিখলাম, অপোজিটটাকেই লিখতে হবে। তাহলে অপোজিট কত? 6, আর ডিভাইড করব কত? R1 প্লাস R2, 5 প্লাস 6, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত? 1.09 অ্যাম্পিয়ার। সেম ভাবে আমরা কি করব?
I2 বার করব। I2 কি লিখবো, কি আমরা একটা কথা লিখবো যে কারেন্ট অ্যাক্রস I2 মানে কারেন্ট অ্যাক্রস R2 রেজিস্টর অথবা কারেন্ট অ্যাক্রস 6 ওহম রেজিস্টর। তার কোশ্চেনে বলেছে কারেন্ট অ্যাক্রস 5 ওহম এন্ড 6 ওহম রেজিস্টর, লিখবো কি কারেন্ট অ্যাক্রস 6 ওহম রেজিস্টর। 6 ওহম রেজিস্টরে কি কারেন্ট যাচ্ছে, I2 কারেন্ট যাচ্ছে। I2 কারেন্টের ভ্যালুটা কি হবে, ফর্মুলা কি I ইনটু R2। R2 হলো 6 ওহমটা, আমরা কার জন্য বার করছি, 6 ওহমের জন্য, আর আমরা 6 ওহমকে ধরেছি R2। তাহলে এর অপোজিটটা কি হবে, R1। তো উপরে লিখব R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে আমরা ভ্যালুগুলি পুট করি এখানে। তাহলে I কত, I হলো 2 এম্পিয়ার, 2 লিখলাম। R1 কত, R1 হলো 5, মানে 6 এর জন্য যখন বার করব এর অপোজিটটা লিখব। 6 এর অপোজিট কত, 5 আছে এখানে, 5 ওহম লিখব, আর নিচে 5 প্লাস 6 করে দেব। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত এম্পিয়ার, আমরা পাচ্ছি এখান থেকে 0.9 এম্পিয়ার। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেন দেখছি। একটা সার্কিট দেওয়া আছে 4 এম্পিয়ার দেওয়া হলো, এটা কারেন্ট, আর দেওয়া আছে এখানে 6 ওহম 6 ওহম 6 ওহম আর 5 ওহম এভাবে দেওয়া হলো। আর বলা হয়েছে ফাইন্ড কারেন্ট অ্যাক্রস 5 ওহম এন্ড 6 ওহম রেজিস্টর। তাহলে আমাদের 5 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে কি কারেন্ট যায় আর 6 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে কি কারেন্ট যায় এটা বার করতে বলা হয়েছে। দেখো এখানে কিন্তু কয়টা 6 ওহম আছে, একটা 6 ওহম, দুইটা 6 ওহম, তিনটা 6 ওহম রেজিস্টর। তো এই জায়গার মধ্যে একটা জিনিস বোঝার কথা যে এটা আমাদের প্যারালাল সার্কিট। কিভাবে বুঝলাম, দেখো কারেন্ট যদি এই পয়েন্ট দিয়ে ফ্লো হলে এই পয়েন্টে এসে কারেন্টটা নিচের দিকে একটা চলে যাবে কারেন্ট, আর ওই সাইডে একটা চলে যাবে, মানে বুঝতে পারলাম কারেন্টটা দুইটা ভাগ হয়ে গেল, কারেন্টটা এখানে পার্ট হয়ে গেল। যেহেতু পার্ট হয়েছে বুঝতে পারলাম এটা প্যারালাল সার্কিট, আর আমরা কারেন্ট ডিভাইড রুল প্যারালাল সার্কিটে ইউজ করি। তাহলে ধরে নিই এখান দিয়ে I2 কারেন্ট যাচ্ছে আর এখান দিয়ে I1 কারেন্ট যাচ্ছে। ধরে নিলাম এখান দিয়ে যাচ্ছে কত, I1 কারেন্ট নিচের দিকে, আর এখান দিয়ে I2 কারেন্ট চলে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব, যে 6 ওহম রেজিস্টর দিয়ে, এখানে তো তিনটা 6 ওহম রেজিস্টর দেওয়া আছে, একটা তো দেওয়া নেই, তাহলে আমি কি তিনটার মধ্যে তিনবার করে করব, না একদমই না। তাহলে প্রথমত বলে দিই সিরিজ সার্কিট, এই জায়গাটা কিন্তু সিরিজে কানেক্টেড আছে। এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে I2 কারেন্টটা, এই 6 ওহম দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, এই 6 ওহম দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, এই 6 ওহম দিয়েও আমাদের সেম কারেন্টই যাচ্ছে। এখান দিয়ে যতটুকু দেব এই সবটা দিয়ে সেম কারেন্ট যাবে। তাহলে বুঝতে পারলাম তিনটা সিরিজে কানেক্টেড আছে। তাহলে যেহেতু সিরিজে আছে আমি তিনটাকে অ্যাড করে দিই, একটাতে কনভার্ট করে দিই, কারণ সেমই কারেন্ট হবে, তিনটার মধ্যে সেমই কারেন্ট যাবে। তো এই জায়গাটাকে অ্যাড করে দিলাম সবটাকে। দেখো তিনটা ছিল 3 6 কত 18 ওহম করে দিতে পারি, তিনটা সিরিজে আছে, যেহেতু আমি তিনটাকে অ্যাড করে দিলাম এই জায়গার মধ্যে, আমি একটা রেজিস্টরে কনভার্ট করে নিতে পারলাম। দেখো এই জায়গার মধ্যে করতে পারলাম। এইবার দেখো দুইটা রেজিস্টর পেয়ে গেলাম। এখানে কি দেওয়া আছে 5 ওহম আর 18 ওহম, কিন্তু আমার কোশ্চেনে বলেছে 5 ওহম আর 6 ওহম। এখানে একটা কথা বুঝতে হবে যে এখানে কিন্তু তিনটা 6 ওহম ছিল, ঠিক আছে, একটা কথা যে এখানে তিনটা 6 ওহম ছিল, এখানে 6 ওহমের মধ্যে যেই কারেন্টটা যাবে সেম কারেন্ট এখানে তিনটার মধ্যে সেমই কারেন্ট যাবে। 6 ওহম দিয়ে যতটুকু কারেন্ট যাবে এই তিনটা মিলে সেমই কারেন্ট যাবে। তার জন্য আমি তিনটাকে অ্যাড করতে পারলাম, কত 18 ওহম এখানে লিখতে পারলাম। যে আমি 6 ওহম লেখা থাকলো আমি 18 ওহম দিয়ে করতে পারবো। আমাদের অ্যানসার 6 ওহমের জন্যই আসবে 18 ওহম দিয়ে করলো। তো আমরা কিভাবে বার করব, প্রথমত আমরা কি করব, কারেন্ট অ্যাক্রস 5 ওহম রেজিস্টর কত I1 কারেন্ট যাচ্ছে। তাহলে I1 কারেন্টটা কিভাবে ক্যালকুলেট করব, ফর্মুলাটা কি ছিল, এটা আমাদের R1 হয়ে যাবে, এটা R2 হয়ে যাবে। তাহলে ফর্মুলাটা কি ছিল, মেইন কারেন্টটা কত 4 এম্পিয়ার, মানে I ইনটু কার জন্য বার করছি 5 ওহমের জন্য, 5 ওহমটার জন্য বার করলে আমরা কাকে লিখব, উল্টোটা লিখব, 18 ওহমটাও লিখব, এর উল্টোটা প্লাস করব 5 প্লাস 18। তাহলে আমরা এখান থেকে অ্যানসারটা ক্যালকুলেট করে দেব, যা আসবে আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। সেম ভাবে I2 কিভাবে ক্যালকুলেট করব, মেইন কারেন্ট I ইনটু I কত আমাদের 4 এম্পিয়ার ইনটু
কার জন্য বার করছি 6 ওহমের জন্য, কিন্তু আমাদের 18 ওহম, আমাদের ধরতে হবে 6 ওহমই ধরে নেব, এটা 6 ওহম 18 ওহম থাকলো আমাদের 6 ওহমই ধরে নেব। তাই 18 ওহমের জন্য বার করছি যেহেতু 6 ওহমের জন্য বার করছি যেহেতু 18 ওহম এখানে ইকুইভ্যালেন্ট আছে এইজন্য 18 ওহম লিখলাম, কিন্তু আমরা 6 ওহমেরই বার করব। তাই এটার অপোজিট কি আছে 5 আছে, তাহলে 5টাকে উপরে লিখব আর নিচে 18 প্লাস 5 করে দেব, 18 প্লাস 5 করে দেব। এখান থেকে যা ভ্যালু আসবে এটা হলো আমাদের 6 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা বার হলো আর কি। আর এটা কত ওহমের জন্য 5 ওহমের জন্য যতটুকু কারেন্ট যাচ্ছে এটা আমরা বার করতে পারলাম। এখন আমরা ডিসকাস করে নেব স্টার টু ডেল্টা এন্ড ডেল্টা টু স্টার কনভার্সন। তো প্রথমত জেনে নিই যে ছোট করে জেনে নিচ্ছি যে স্টার কানেকশন আর ডেল্টা কানেকশন এগুলি কি কোথায় ইউজ করা হয় বা কিসের জন্য ইউজ করা হয়। সাধারণত ট্রান্সমিশন লাইন ডিজাইন করতে আমাদের স্টার কানেকশন আর ডেল্টা কানেকশন দুটোই ইউজ করা যেতে পারে। এখন আমরা কি করব, স্টার থেকে ডেল্টা এবং ডেল্টা থেকে স্টারে কিভাবে কনভার্ট করতে হয় এটা শিখব। তাহলে স্টার কানেকশন ড্র করে নিই, স্টার কানেকশনকে ওয়াই দিয়ে ইন্ডিকেট করা হয় অথবা আর ডেল্টা কানেকশনকে এই ডেল সিম্বল দিয়ে ইন্ডিকেট করা হয়। এই সেম ভাবে এখানেও স্টার আর ডেল্টা করে দিলাম, স্টার ডেল্টা এন্ড ডেল্টা স্টার করে দিলাম। তো স্টার কানেকশন আমি এটা ড্র করে নিচ্ছি। এখানে এটা হলো স্টার কানেকশন আর এটা হলো ডেল্টা কানেকশন, নাম দিয়ে দিই এ বি সি। সেম ভাবে এটাকে ডেল্টা কানেকশনের নাম দিয়ে দিই এ বি সি। তার আর রেজিস্টরগুলির নাম দিয়ে দিই আর এ আর বি আর সি। সেম ভাবে এখানে রেজিস্টরগুলির নাম দেব কি আর এ বি আর বি সি আর সি এ, এভাবে নাম দেব। তো আমরা কি করব, আমাদের কাছে স্টার কানেকশন দেওয়া আছে, আমাদেরকে বলা হয়েছে স্টার কানেকশনটাকে ডেল্টা কানেকশনে কনভার্ট করে নাও। তাহলে আমরা কিভাবে এই স্টার কানেকশন থেকে ডেল্টা কানেকশনে কনভার্ট করব এটাকে, তাহলে এটা বার করার ফর্মুলা করে দিচ্ছি। যে আমরা প্রথমত লক্ষ্য করব, দেখো স্টার কানেকশনের মধ্যে রেজিস্টরগুলির নাম দেখো আর এ দেওয়া আছে, আর বি দেওয়া আছে, আর সি দেওয়া আছে, কিন্তু ডেল্টা কানেকশনের মধ্যে নামগুলি কি দেওয়া আছে আর এ বি আর বি সি আর সি এ। যদি আমরা আর এ বি আর বি সি আর সি এ বার করে নিতে পারি তাহলে তো আমরা কনভার্ট করতে পারবো। তাহলে আমাদের কাছে কি দেওয়া আছে আর এ দেওয়া আছে, আর বি দেওয়া আছে, আর কি দেওয়া আছে আর সি দেওয়া আছে, কিন্তু আমাদের বার করতে হবে কি আর এ বি আর বি সি আর সি এ। যদি বার করে নিতে পারি তাহলে আমরা ডেল্টা কানেকশন ডিজাইন করে নিতে পারবো। তাহলে দেখো আমাদের কি বার করতে হবে, আর এ বি বার করতে হবে। আর এ বি কিভাবে বার করব, ফর্মুলাটা হলো আর এ প্লাস আর বি। আর মনে রাখবে কিভাবে মনে রাখতে হবে, এ বি যেহেতু আছে আর এ প্লাস আর বি করে দেবে, করে এরপর কি লিখবে প্লাস দিয়ে লিখবে আর এ ইনটু আর বি লিখে দেবে। আর কি নেই এখানে এ আছে বি আছে, দেখো এ বি আছে এজন্য এ প্লাস বি ইনটু প্লাস দিয়ে লিখলাম কি এ ইনটু বি, এটা করে দিলাম। আর কি নেই এখানে এ আছে বি আছে কিন্তু সি নেই এখানে, এজন্য লিখব কি আর সি ডিভাইডেড বাই আর সি। একদম ইজি ভাবে বোঝার চেষ্টা করবে এখানে। সেম ভাবে আমাদের কি বার করতে হবে আর বি সি বার করব। আর বি সি কি বার করব, আর বি প্লাস আর সি লিখে দেব, প্লাস দিয়ে কি লিখব আর বি ইনটু আর সি ডিভাইডেড বাই কি নেই এখানে এ নেই, এ বি আছে সি আছে কিন্তু এ নেই, লিখব আর এ। এবার সেম ভাবে আর সি এ বার করে নেব বা এসি। তাহলে কি করব, লিখব এখানে আর সি প্লাস আর এ প্লাস কি করব আর সি ইনটু আর এ করে দেব, আর সি ইনটু আর এ। কি নেই এখানে বি নেই এইজন্য আর বি লিখে দেব। এইটা হলো আমাদের এই ভ্যালুগুলিকে আমরা এই জায়গার মধ্যে পুট করব, এই জায়গার মধ্যে পুট করব, এই জায়গার মধ্যে পুট করব, করলে আমাদের কনভার্সন হয়ে গেছে। এইগুলি ফর্মুলা। সেম ভাবে আমরা দেখো কি ডেল্টা টু স্টার কনভার্সন। এবার আমাদের ডেল্টা টু স্টার কনভার্সন বলা হয়েছে। আমাদের ডেল্টা কানেকশন দিয়ে দেওয়া হলো, কিন্তু আমাদের বলা হয়েছে কি স্টারে কনভার্ট করতে, মানে এই স্টার এটা হলো স্টার কানেকশন, স্টার কানেকশনে
কনভার্ট করতে বলা হয়েছে। তো আমাদের কাছে কি দেওয়া আছে, আর এ বি দেওয়া আছে, আর এ বি, আর বি সি দেওয়া আছে, আর আর সি এ দেওয়া আছে, তিনটা দেওয়া আছে। কিন্তু কি দেওয়া নেই, আর এ নেই, আর বি নেই, আর সি নেই, তিনটা দেওয়া নেই। এজিউম করলাম দেওয়া নেই আমাদেরকে। আমাদের তিনটা বার কর, যদি এই তিনটা ভ্যালু বার করে নিতে পারি তাহলে আমরা এটাকে স্টার কানেকশনে, ডেল্টা থেকে স্টার কানেকশনে কনভার্ট করে নিতে পারবো। তাহলে কিভাবে বার করব, ফর্মুলাটা দেখো, আর এ বি আছে, আর বি সি আছে, আর সি আছে, কি নেই, আর এ নেই, আর বি নেই, আর সি নেই। তাহলে বার করব কি, আর এ বার করব। কিভাবে বার করব দেখো, আমাদের এই সার্কিটটার মধ্যে এ পয়েন্টে ধরবো, এ পয়েন্টে ধরবো, এ পয়েন্টে ধরলে দেখো দুইটা পার্ট দেখতে পাচ্ছি, একটা এই দিকে যাচ্ছে, বি এর দিকে যাচ্ছে একটা পার্ট, আর একটা পার্ট সি এর দিকে যাচ্ছে, এইদিকে সি এর দিকে, একটা বি এর দিকে যাচ্ছে। তার জন্য এখানে কি লিখবো দেখো, এ থেকে বি এর দিকে যাচ্ছে আর আরেকটা এ থেকে সি এর দিকে যাচ্ছে। তাহলে লিখবো কি, আর এস সি ইনটু আর একটা কোথায় যাচ্ছে, আর এ বি এর দিকে, নিচের দিকে যাচ্ছে, আর এ বি লিখবো। আর নিচে ডিভাইড করব কি, আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ, এই তিনটাকে প্লাস করে দেব। সেম ভাবে আর বি বার করব, এটির ইউনিট হলো ওহম। সেম ভাবে আর বি কিভাবে বার করব, বি পয়েন্টে হাত রাখবো, রেখে দেখো একটা পয়েন্ট এদিকে যাচ্ছে আর একটা পয়েন্ট ওইদিকে যাচ্ছে। এদিকে কোনটা আছে, এ আছে, একটা এ বি আর একটা সি বি, মানে বি সি, সিবি অথবা বিসি লিখতে পারি, একটা এবি আর একটা বিসি লিখতে পারি। বি পয়েন্টে যদি হাত রাখি, দুইটা পয়েন্ট দেখো, একটা ওইদিকে যাচ্ছে আর একটা ওইদিকে যাচ্ছে, দুইটা ডাইরেকশনে যাচ্ছে। তাহলে লিখবো কি, এ বি থেকে এর দিকে যাচ্ছে, মানে কি লিখতে পারি এবি বা বি এ লিখতে পারি, আর এবি লিখবো ইনটু দিয়ে বি থেকে সি এর দিকে যাচ্ছে, তাহলে লিখতে পারি কি, আর বিসি লিখতে পারি। ডিভাইডেড বাই কি করব, সবগুলিকে প্লাস করতে হবে, আর এবি প্লাস আর বিসি প্লাস আর সি এ করে দিতে পারি। সেম ভাবে আর সি বার করব, কিভাবে বার করতে পারি দেখো, সি পয়েন্টে হাত রাখবো, রেখে দেখো সি থেকে একটা, সি থেকে বি এর দিকে যাচ্ছে, সি থেকে এ এর দিকে যাচ্ছে। আবার লক্ষ্য করো, সি থেকে বি এর দিকে যাচ্ছে, আরেকবার সি থেকে এ এর দিকে যাচ্ছে। তো কি করতে পারি, সি থেকে বি এর দিকে মানে বিসি আর বিসি, আর একটা সি থেকে এ এর দিকে ইনটু আর এসি, এটা লিখতে পারি আর এসি লিখে দেব। ডিভাইড করব কাকে, আর এ বি প্লাস আর বিসি প্লাস আর সি এ ওহম। এইভাবে আমরা আর এ, আর বি, আর সি তিনটা ক্যালকুলেট করে নিতে পারবো। আর এটার যা ভ্যালু আসবে এগুলি এই কানেকশনের মধ্যে বসিয়ে দেব, তো আমাদের ডেল্টা থেকে স্টারে কনভার্ট হয়ে যাবে। সেম ভাবে আমরা একটা কোশ্চেন দেখব, এই তাহলে স্টার আর ডেল্টা কনভার্সনের কনফিউশনটা চলে যাবে। এখন আমরা একটা কোশ্চেন দেখব, কোশ্চেনে দেওয়া আছে একটা ডেল্টা কানেকশন দেওয়া আছে, দেখি বুঝে নিলাম। ডেল্টা এটা বলেছে ফাইন্ড দা ইকুইভ্যালেন্ট ওয়াই কনফিগারেশন। তো ওয়াই দেখে আমরা ঘাবড়ানোর কোনো কথা নেই, এখানে ওয়াই দেখলাম মানে বুঝতে পারলাম কি এটা আমাদের একটা স্টার কনফিগারেশন, স্টার কনফিগারেশন বা স্টার কানেকশনে আমি এটাকে নিতে বলা হয়েছে, এটা স্টার কানেকশনে কনভার্ট করতে বলা হয়েছে, অথবা স্টার এটার ইকুইভ্যালেন্ট স্টার কানেকশন ড্র করতে বলা হয়েছে। কিভাবে এটা হবে, তাহলে দেখো এটাকে সলভ করব। তাহলে গিভেন পার্টগুলিকে আমরা লিখে নিই, কি কি দেওয়া আছে, এ আর বি এর মাঝখানে কত আছে 10 ওহম। তাহলে আমাদের গিভেন কি আছে, আর এ বি দেওয়া আছে, এ বি কত 10 ওহম দেওয়া আছে। আর এবার আর বি থেকে সি এ পর্যন্ত কি আছে, আর বিসি দেওয়া আছে, বিসি কত দেওয়া আছে 15 ওহম দেওয়া আছে। আর কি দেওয়া আছে, আর সি এ দেওয়া আছে, সি থেকে পর্যন্ত কত 20 ওহম দেওয়া আছে। তাহলে আমাদের কি কি করতে হবে, যে আমাদের স্টারে নিতে হবে, স্টারে নিতে হলে আমাদের কি কি বার করতে হবে, আমাদের আর এ বার করতে হবে, আর বি বার করতে হবে, আর সি বার করতে হবে, তিনটাই তো বার করতে হবে, ঠিক না? তাহলে কিভাবে আমরা বার করব দেখো, তাহলে আর এ, আর বি, আর সি ডেল্টা থেকে স্টারে কনভার্ট করতে হলে একটু আগে দেখলাম কিভাবে করেছিলাম। তো এ পয়েন্টটা আর এ লেখা আছে, তো এ পয়েন্টে হাত রাখবো, দেখো এ পয়েন্টে হাত রাখলাম, রেখে দেখো এ থেকে বি পর্যন্ত একটা নিচের দিকে যাচ্ছে, সেইভাবে এ থেকে সি পর্যন্ত একটা নিচে এই দিকে যাচ্ছে।
এ থেকে বি, এ থেকে সি, দেখতে পাচ্ছ? তাই কি লিখতে পারি, এ থেকে বি, এ মানে কি আর এ বি, ইনটু এরপর কি আছে এ থেকে সি, আর এ সি লিখতে পারি। এরপর কি করব, নিচে আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ লিখতে পারি। তাহলে আমরা এগুলি এর মধ্যে ভ্যালুগুলিকে পুট করব। কত আছে এ বির মধ্যে 10, আর এসি এর মধ্যে কত 20, এসি আর সি সেম কথা 20, আর নিচে কত লিখব, সবগুলিকে প্লাস করে দেব, 10 প্লাস 15 প্লাস 20। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি 4.44 ওহম পাচ্ছি এখান থেকে আমরা। সেম ভাবে আর বি কা বার করব, আমরা বি পয়েন্টে হাত রাখবো, হাত রেখে এইদিকে একটা যাচ্ছে এর দিকে, আর এদিকে সি এর দিকে একটা যাচ্ছে, বি থেকে এর মধ্যে একদিকে যাচ্ছে, বি থেকে সি এর দিকে একটা যাচ্ছে। তো বুঝতে পারলাম কি লিখতে পারি আমরা, বি থেকে এ মানে এখানে আর এ বি অথবা আর বি এ লিখতে পারি সেম ভাবে। তারপর বি থেকে সি কোনটা, আর বি সি লিখতে পারি, আর নিচে কি লিখবো, আর এ বি প্লাস আর বি সি প্লাস আর সি এ লিখতে পারি আমরা। এখন আমরা এইগুলির মধ্যে সেম ভ্যালু লিখব, এ বি আর বি সি এর ভ্যালু কত, এ বি হলো 10, বি সি হলো 15, আর ডিভাইডেড বাই 10 প্লাস 15 প্লাস 20 ইজ ইকুয়ালস টু, আমরা এখান থেকে ভ্যালুগুলি পুট করে দেব, কত হবে 3.33 ওহম। আমরা এগুলোকে ক্যালকুলেটরে ডাইরেক্ট বসাবো, ভ্যালু ক্যালকুলেট করে নেব। সেম ভাবে সি এর মধ্যে সি পয়েন্টে হাত রাখবো, রেখে দেখো এর মধ্যে যাচ্ছে এদিকে একটা, আর এদিকে বি এর মধ্যে যাচ্ছে এদিকে একটা, এবার ধরবো আর কি এ থেকে বি আর বি, আর এখানে সি থেকে বি এর মধ্যে এদিকে একটা লাইন, আর সি থেকে এর মধ্যে এদিকে একটা লাইন, সি পয়েন্টে যদি হাত রাখি এর মধ্যে একটা লাইন, বি এর মধ্যে একটা লাইন, তো বুঝতে পারলাম কি এসি আর বিসি লিখতে পারি এখানে আর এসি ইনটু আর বিসি লিখতে পারি, ডিভাইডেড বাই কি করব, সবগুলিকে লিখব আর এ বি প্লাস আর বিসি প্লাস আর সি এ লিখতে পারি। তাহলে আমরা এখানে ভ্যালুগুলো পুট করব, কত কত আছে, আর এ বি আর বি সি আর সি এর ভ্যালুগুলি হলো 10 প্লাস 15 প্লাস 20, আর উপরে কি হবে আর এসি, এসির ভ্যালু কত 20 ইনটু এসি আর সি সেম কথা, আর এখানে বিসি এর ভ্যালু 15। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ক্যালকুলেট করলে 6.67 ওহম। তাহলে আমরা আর এ পেয়ে গেলাম, আর বি পেয়ে গেলাম, আর সি পেয়ে গেলাম। আমাদের কোশ্চেনে বলেছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট ওয়াই কনফিগারেশন মানে স্টার কনফিগারেশন। তো আমরা এখানে ড্র করব, তোমরা নিচে লিখবে কিভাবে ড্র করব, দেখো স্টার কনফিগারেশনটা লিখবো। এখানে ডেল্টার মধ্যে যা যা নাম দেওয়া আছে তা আমরা এখানেও নাম ইউজ করতে হবে। দেখো উপরে এ দেওয়া আছে, উপরে এ দিলাম, সাইডে বি, তারপর দিল সি, সেম ভাবে এবার আর এ আর বি আর সি, এখানে আর এ এটা, আর বি হলো এটা, আর সি এর মধ্যে আর সি, সি পয়েন্টে আর সি হবে এইটা। তাহলে আর এর ভ্যালু কত পেলাম এখানে 4.44 ওহম, আর বি এর ভ্যালু কত পেলাম 3.33 ওহম, আর সি এর ভ্যালু কত পেলাম 6.67 ওহম। এই তিনটা ভ্যালু পেয়ে গেলাম, আর এটা আমরা লিখব নিচে ফিগার দিয়ে লিখব, ফিগার ওয়াই কনফিগারেশন অথবা লিখব ইকুইভ্যালেন্ট ওয়াই কনফিগারেশন। এবার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে এটা ডায়াগ্রাম দেওয়া হলো স্টার কনফিগারেশনে, আর এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ডেল্টা কনফিগারেশন। তাহলে স্টারে দেওয়া হলো আমাদের ডেল্টাতে কনভার্ট করতে বলা হয়েছে। তাহলে কিভাবে করব, সলিউশনের মধ্যে আমরা গিভেন পার্টগুলি লিখে নেব। গিভেনে কি স্টারের মধ্যে কি আছে, স্টারের মধ্যে সিঙ্গেল আর এ কত 10 ওহম, এরপর কি লিখবো আর বি কত 10 ওহম, সেম ভাবে আর সি কত দেওয়া আছে, আর সি ও 10 ওহমই আমাদের দেওয়া আছে। কিন্তু আমাদের কি পার্ট করতে হবে, আমাদের ডেল্টার মধ্যে কি লিখতাম আর এ বি আর বি সি আর সি এটি তো পার্ট করতাম। তাহলে লিখবো কি আর এ বি, এরপর লিখবো কি আর বি সি, এরপর লিখবো আর সি এ, এই তিনটা আমাদের বার করতে হবে।
বার করলে আমরা ডেল্টাতে কনভার্ট করতে পারবো। কিভাবে করব দেখো, আর এ বি বার করার ফর্মুলা কি ছিল, এ আছে বি আছে, এজন্য লিখব কি আর এ প্লাস আর বি প্লাস আর এ ইনটু আর বি, আর এ ইনটু আর বি, এ বি টাই লিখবো শুধু উপরে, আর এ লিখবো, এ আছে আর বি আছে জন্য আর বি লিখলাম। সেম ভাবে এখানে আর এ ইনটু আর বি লিখবো, ডিভাইড করব, কি নেই এখানে আর সি নেই, আর সি নেই। এবার ভ্যালুগুলি পুট করে দেব এটার মধ্যে। দেখো এটার মধ্যে আই এর জায়গায় কত লিখবো 10 প্লাস বি এর জায়গায় লিখবো 10 প্লাস এরপর কি লিখবো 10 ইনটু 10, 10 ইনটু 10 ডিভাইডেড বাই সি কত, আর সি হলো 10 ডিভাইডেড বাই 10। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 30 ওহম। সেম ভাবে বিসি আর বিসি কিভাবে করব, আর বি প্লাস আর সি প্লাস আর বি ইনটু আর সি ডিভাইডেড বাই কি নেই, এ নেই এখানে, আর এটা নেই আমাদের, লিখে দিলাম। ভ্যালুগুলো পুট করি তাহলে 10 প্লাস আর সি কত 10 প্লাস আর বি ইনটু আর সি কত 10 ইনটু 10 ডিভাইডেড বাই 10 করে দিলাম। এখান থেকে আমরা 30 ওহম পাচ্ছি। সেম ভাবে আর সি এ কি ব্যবহার করব, আর সি প্লাস আর এ প্লাস আর সি ইনটু আর এ, কি নেই এখানে বি নেই, আর বি নেই, লিখে দেব। এখানে ভ্যালুগুলি পুট করি 10 আর এ কত 10 প্লাস 10, এবার এখানে 10 ইনটু 10 ডিভাইডেড বাই 10, তো প্লাস দিয়ে লিখব 10 ইনটু 10 ডিভাইডেড বাই 10। এখান থেকে আমরা 30 ওহমই পাচ্ছি। এখানে ভ্যালুগুলি সেম এই জন্য অ্যানসারও সেম আসছে, চেঞ্জ করলে এখানেও সেম আসবে না। তোমরা ক্যালকুলেট করে ক্যালকুলেটরে ভ্যালু বসিয়ে ডাইরেক্ট ক্যালকুলেট করে নিতে পারবে। এবার আমরা আর এ বি পেয়ে গেলাম, আর বি সি পেয়ে গেলাম, আর সি এ পেয়ে গেলাম। এবার আমরা কি করব, ডেল্টা ইকুইভ্যালেন্ট ডেল্টা কনফিগারেশন ড্র করব। তাহলে আমরা ডেল্টা কানেকশনটা ড্র করি। তাহলে নামগুলি সেম ভাবে দেব, এখানে এ বি সি দিয়ে দিলাম, আর এখানে কি আছে আর এ বি আছে, এ আর বি এর মাঝখানে, আর বি আর সি এর মাঝখানে কি থাকবে, আর বি সি, আর এ আর সি এর মাঝখানে আর সি এ, এটাই তো থাকবে। তো ভ্যালুগুলি পুট করি, কত এটা 30 ওহম পেলাম এখান থেকে, এটাও 30, এটাও 30 ওহম। তাহলে এটা হলো আমাদের ডেল্টা কনফিগারেশন। স্টার থেকে ডেল্টা দেখলাম, এর আগে ডেল্টা থেকে স্টারে কিভাবে নিতে হয় এটাও দেখে নিলাম। এখন আমরা ডিসকাস করব কিরচফস কারেন্ট ল। কিরচফস কারেন্ট ল অথবা কেসিএল আমরা এই নামও জানি। তো এই লর মধ্যে কি বলা হয়েছে, the algebraic sum of currents meeting at a junction in an electrical circuit is equals to 0। তাহলে এটা বোঝার জন্য কিভাবে বলা হয়েছে, the algebraic sum of current meeting at a junction কোন in an electrical circuit, কোন একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে অনেকগুলি কারেন্টের একটা জাংশনে মিট করলে সবগুলির যোগফল 0 হবে। তাহলে এটা বোঝার জন্য আমরা একটা সার্কিটই ড্র করে নিই। সার্কিট না নেট, দেখো একটা নেটওয়ার্ক, একটা মাঝখানে একটা জাংশন দিলাম, ঠিক আছে। তে এখান দিয়ে একটা দুইটা সাইড ড্র করলাম। তাহলে দেখো এখান দিয়ে যদি একটা কারেন্ট যায়, নাম দিয়ে দিলাম I4, আর এখান দিয়ে একটা কারেন্ট যায়, এটা নাম দিয়ে দিলাম I1, ঠিক আছে। আর এখান দিয়ে একটা কারেন্ট যায় I3, আর এখান দিয়ে একটা কারেন্ট যায়, এটার নাম দিয়ে দিলাম I2 কারেন্ট যায়। তাহলে এখানে কোন কারেন্টগুলি কনসিডার করব আর কি, একটা সার্কিটের মধ্যে কিছু কারেন্ট ঢুকছে আর কিছু কারেন্ট বার হচ্ছে। দেখো এই যে জাংশন, এটাকে একটা জাংশন ধরলাম বা একটা নোড ধরলাম, ঠিক আছে। তো এখানে কোন কারেন্টগুলি ঢুকছে কোন কারেন্টগুলি এই নোডের মধ্যে, এই পয়েন্টের মধ্যে কোন কারেন্টগুলি ঢুকছে, I1 কারেন্টটা ভিতরের দিকে ঢুকছে, I4 কারেন্টটা ভিতরের দিকে ঢুকছে। কিন্তু এই পয়েন্ট থেকে কোন কারেন্টগুলি বার হচ্ছে I3 কারেন্টটা, আর I2 কারেন্টটা বাইরের দিকে বার হচ্ছে। দেখো I3 কারেন্টটা বার হচ্ছে আর I2 কারেন্টটা বার হচ্ছে এখান থেকে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যেহেতু আমাদের কি বলেছে, the algebraic sum of current
মিটিং এট এ জাংশন ইন ইলেকট্রিক সার্কিট ইজ ইকুয়ালস টু 0। তো আমরা সবগুলি কারেন্টের সাম করে দিই, অ্যালজেব্রিক সাম করে দিই, ইজ ইকুয়ালস টু 0। অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট ইজ ইকুয়ালস টু 0। তো এখানে অ্যালজেব্রিক সাম করলে দেখো কি কি কারেন্ট আছে, I1 I2 I3 I4 এগুলি তো আছে। তাহলে আমরা লিখি একটা একটা করে, I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 is equals to 0। এটি তো বলা হয়েছে ডেফিনিশনে, অ্যালজেব্রিক সাম অফ কারেন্ট মিটিং এট এ জাংশন ইজ ইকুয়ালস টু 0। সবগুলির কারেন্টের যোগফল 0 সমান হবে। কিন্তু এখানে একটা কথা আছে, দেখো কোন কারেন্টগুলি ঢুকছে এটার মধ্যে, কোন কারেন্টগুলি ঢুকছে আর কোন কারেন্টগুলি বার হচ্ছে। ঢুকছে কে I1 আর I4, I1 ঢুকছে আর I4 ঢুকছে, তার জন্য এগুলিকে আমরা পজিটিভ কনসিডার করব। আর কোন কারেন্টগুলি বার হচ্ছে, I2 আর I3 কারেন্টগুলি বার হচ্ছে, তার জন্য এগুলিকে আমরা নেগেটিভ কনসিডার করব। I2 কে নেগেটিভ কনসিডার করলাম আর কাকে, I3 কে আমরা নেগেটিভ কনসিডার করলাম, করে দিলাম। তারপর আমরা এখান থেকে কি পাই দেখো, I1 মাইনাস I2 প্লাস প্লাস হবে এটা মাইনাস I3 প্লাস I4 ইজ ইকুয়ালস টু 0। আমরা সাইড চেঞ্জ করলে কি করতে পারি, এখান থেকে I1 প্লাস I4 ইজ ইকুয়ালস টু I2 প্লাস I3। I2 সাইড চেঞ্জ করে দিলাম যেহেতু মাইনাস আছে, আর এখান থেকে I4 টাও সাইড চেঞ্জ করে দিলাম। তাহলে এখানে এই যে কিরচফস কারেন্ট লটা বুঝে গেলাম, তার সাথে আমরা এখান থেকে একটা জিনিসও পেয়ে গেলাম। এই যে এখানে থেকে আমরা একটা কনক্লুশনে পেয়ে গেলাম। দেখো I1 আর I4 কি হয়েছে, ঢুকছে ভিতরে আর বার হচ্ছে কে কে, I2 আর I3 বার হচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশন পেয়ে যাই যে সাম অফ ইনকামিং কারেন্ট ইজ ইকুয়ালস টু সাম অফ আউটগোয়িং কারেন্ট। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কারেন্টগুলি ঢুকছে এগুলির যোগফল ইজ ইকুয়ালস টু যে কারেন্টগুলি বার হচ্ছে এগুলির যোগফলের সমান হয়। এই জিনিসটা আমরা এখান থেকে বুঝে নিতে পারলাম এই কিরচফস কারেন্ট ল থেকে। এখন আমরা কিরচফস ভোল্টেজ ল দেখব, যেটাকে KVL দিয়েও বলা যায়, KVL অথবা কিরচফস ভোল্টেজ ল। তাহলে এই ল এর মধ্যে কি বলা হয়েছে, in any closed electrical circuit the algebraic sum of all the electromotive force and voltage drops in resistor is equals to 0। তাহলে এটা বুঝতে হলে তাহলে আমরা একটা সার্কিট ড্র করে নিই। তো সার্কিটটার মধ্যে দেখো দুইটা রেজিস্টর দিলাম আর সার্কিটের মধ্যে একটা সোর্স দিয়ে দিলাম। সোর্সটা এখানে কি দেব, ই দিলাম, ই দিয়ে মানে ইএমএফ, যেটাকে ইলেকট্রোমোটিভ ফোর্সও বলা হয়। আর আমরা জানি কি সার্কিটের রেজিস্টরকে R1 এটা R2 দিয়ে ইন্ডিকেট করে দিলাম। আর আমরা আরেকটা কথা জানি যে সার্কিটের মধ্যে যে রেজিস্টরের মধ্যে কি হয়, ভোল্টেজ ড্রপ হয়। ধরেন এটা V1 ড্রপ হয় এদিকে আর এদিকে ড্রপ হয় V2। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে E, আমরা একটু আগেও দেখেছিলাম কি V is equals to V1 plus V2 এভাবে দেখেছিলাম, কিন্তু এখানে আমরা কি দেখব E is equals to V1 plus V2 কিভাবে দেখব। এবার আমাদের কিরচফস ভোল্টেজ লটা কি বলেছে দেখো, in any closed electrical circuit, এটা একটা closed electrical circuit, the algebraic sum of all the electromotive force এর algebraic sum কয়টা আছে, এখানে একটা আছে, and voltage drop কয়টা, একটা দুইটা voltage drop, electromotive force এর আর voltage drop এর sum is equals to 0। এটাকে আমরা বলতে পারবো। তাহলে কিভাবে লিখতে পারি, প্রথমত এটা বলার আগে বলে নেব যে রেজিস্টরের মধ্যে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ দিকে ফ্লো হয়, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। তাহলে এটা পজিটিভ সাইড দিয়ে দিই ব্যাটারির, এটা পজিটিভ সাইড, এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। তাহলে obviously পজিটিভ থেকে আমি ধরবো এদিক দিয়ে, তাহলে কারেন্ট ফ্লো হলো পজিটিভ সাইডটা দিয়ে, কারেন্ট ফ্লো হলো, কারেন্ট ফ্লো হয়ে এদিক দিয়ে এভাবে ফ্লো হলো। তাহলে ফ্লো হলে দেখো রেজিস্টরের মধ্যে দেখো রেজিস্টরের কোনো পোলারিটি নেই, যেদিক দিয়ে কারেন্ট দেব ওই দিক দিয়ে ফ্লো হতে থাকবে। তাহলে আমি যদি এদিক দিয়ে কারেন্ট ফ্লো করাই তাহলে রেজিস্টরের পজিটিভ সাইডটা ওই সময় কোন দিকটা হবে, এটা পজিটিভ হবে না এটা পজিটিভ হবে,
অবভিয়াসলি যেদিকে কারেন্ট যাবে এটা পজিটিভ হবে, যেদিকে রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাবে ওই প্রথম জায়গাটা হলো পজিটিভ, পরের জায়গাটা হলো নেগেটিভ। আবার সেম এখান দিয়ে কারেন্টটা যাবে, সেম এই জায়গার মধ্যে কি হবে পজিটিভ, এই জায়গার মধ্যে হবে নেগেটিভ, এরপর কারেন্টটা আবার ফিরে চলে আসবে। তার জন্য এখানে আমরা কি করব, যে ই দেওয়া আছে এর জায়গায় আমি ভিও দিতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স বলেছি এজন্য ই দিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, লিখব ইউজিং KVL কিরচফস ভোল্টেজ ল। তো এই ল অনুসারে আমরা কি বলতে পারি, যে কি বলেছে সাম অফ অল এলজিবি সাম অফ ইলেকট্রোমোটিভ ফোর্স এন্ড ভোল্টেজ ড্রপ, সাম করি ইলেকট্রোমোটিভ ফোর্স আর ভোল্টেজ ড্রপের। তাহলে দেখো আমরা এটাকে সাম করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবো, তা আমি ধরে নেব নেগেটিভ সাইনটা, এটাকে ফার্স্ট এটাকে সেকেন্ড ধরবো, এটা ফার্স্ট এটা হলো সেকেন্ড। ঠিক আছে, তারপর এভাবে চলবো, যাওয়ার পরে এইটা হবে ফার্স্ট, এরপরে সেকেন্ড, এরপর এটা ফার্স্ট এটা হবে সেকেন্ড। সাইনগুলি শুধু প্রথমটা ফার্স্ট, এরপর এটা সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড, এভাবে করে নেব ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড। এভাবে তো কারেন্ট ফ্লো হয়, এভাবে ফ্লো হয় না, তার জন্য ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড এভাবে করব। তারপর লেখার পরে আমি যে কোনো একটা সাইন ধরে নেব, ফার্স্ট সাইন ধরবো না হলে সেকেন্ড সাইন ধরবো। আমি সেকেন্ড সাইনটা ধরে নিলাম, সেকেন্ড সাইনটা কি পজিটিভ সাইন, সেকেন্ড সাইনটা ধরে নিলাম, তাহলে পজিটিভ ই লিখে দিলাম। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা সেকেন্ড সাইনটা ধরবো, সেকেন্ড সাইনটা কি এখানে নেগেটিভ সাইন, সেকেন্ড সাইনটা হলো নেগেটিভ, তাহলে কি দেওয়া আছে নেগেটিভ। আমরা তো কিরচফস ভোল্টেজ ল ইউজ করছি, এজন্য আমরা কি লিখব R1 লিখব না, আমরা এখানে কি লিখব -V1 লিখব, কারণ আমরা ভোল্টেজ নিয়ে কথা বলছি, রেজিস্টর থাকুক বা না থাকুক কোনো আসে যায় না, আমরা ভোল্টেজ নিয়ে কথা বলছি, এজন্য V1 V2 লিখব। V1 টা কিভাবে লিখব, পজিটিভ দিয়ে লিখব না নেগেটিভ দিয়ে, আমরা সেকেন্ড সাইন ধরেছি, প্রথমে সেকেন্ড সাইন ধরেছি, এজন্য এই জায়গাতে আমার সেকেন্ড সাইনটি ধরতে হবে -V1 লিখব। এরপর সেকেন্ড রেজিস্টরে চলে যাব, দেখো সেকেন্ড রেজিস্টারের মধ্যে কোনটা ফার্স্ট সাইন, এটা ফার্স্ট সাইন পজিটিভটা, কিন্তু সেকেন্ড সাইন কোনটা, সেকেন্ড সাইনটা হলো নেগেটিভটা, তাহলে আমরা বুঝতে পারলাম যে নেগেটিভ সাইনটা হলো সেকেন্ড সাইন, তাহলে আমরা এখানে -V2 লিখব। লিখে তারপর কি বলেছে0 লিখতে পারলাম। তারপর আমরা যদি এখান থেকে লিখি E এইগুলিকে সাইড চেঞ্জ করে দিই, তাহলে কি হবে V1 V2 হয়ে যাবে, V1 V2। তো এটা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম, যে আগে দেখেছিলাম V1 V2 এটা দেখেছিলাম, সেমই এখানে V1 V2। এখানে যদি আমি V দিতাম তাহলে এখানে obviously V লিখলাম হলে, তাহলে এখান থেকেও এই জিনিসটা প্রুভ করতে পারছি। এখন আমরা একটা কোশ্চেন দেখছি, কোশ্চেনের মধ্যে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটের মধ্যে একটা সেল লাগানো আছে আর একটা ব্যাটারি লাগানো আছে। হ্যাঁ, এখানে এই সিম্বলটা হলো সেল আর এই সিম্বলটা হলো ব্যাটারি, অনেকগুলি সেল মিলে একটা ব্যাটারি হয়, এটা হলো সেল আর এটা হলো ব্যাটারি। তাহলে এখানে অনেকগুলি সেল দেওয়া আছে আর একটা ব্যাটারি দেওয়া আছে, বলা হয়েছে কি ফাইন্ড দ্য সোর্স ভোল্টেজ ইউজিং KVL, সোর্স ভোল্টেজ, যেটা ব্যাটারি আমাদের ব্যাটারিটা হলো সোর্স ভোল্টেজ এটা। তাহলে বুঝতে পারলাম কি এখান থেকে V এর ভ্যালু বার করতে বলা হয়েছে, বাকি ব্যাটারিগুলি লাগানো হয়েছে আর এখানে V এর ভ্যালু বার করতে বলা হয়েছে। তাই এটাকে কিভাবে আমরা সলিউশন করব এটা দেখছি। তাহলে আমি কোশ্চেনটাকে তুলছি না, এটার মধ্যে আমি অ্যানসার করার চেষ্টা করছি। তাহলে দেখো আমাদের ব্যাটারিগুলি সবগুলি ডাইরেকশন সেম না, কিন্তু আমরা জানি এটা পজিটিভ সাইড এটা নেগেটিভ সাইড, এটা নেগেটিভ সাইড এটা পজিটিভ সাইড, এরপর কি আছে এখানে এটা হলো নেগেটিভ সাইড এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড এটা পজিটিভ সাইড, এই সাইনগুলি আমরা জানি। তারপর আমরা দেখব যে সেল বড় না ব্যাটারি বড়, এটা দেখব আগে। সেল obviously ব্যাটারিটা বড় হবে, তাহলে ব্যাটারি যদি বড় হয় তাহলে আমরা দেখব কি ব্যাটারির পজিটিভ সাইন কোনটা আর নেগেটিভ সাইন কোনটা, পজিটিভ এটা নেগেটিভ হলো এটা। তাহলে দেখো আমরা কি করব,
ব্যাটারির পজিটিভ সাইড দিয়ে কারেন্ট ফ্লো করাবো, পজিটিভ থেকে কারেন্ট ফ্লো করাবো। কিভাবে যাবে? এই দিক দিয়ে যাবে, এটা পজিটিভ সাইড, তাহলে এদিকে কারেন্টটা যাবে, এইভাবে কারেন্টটা যাবে। এরপর এখানে দেখো সেম এখানেও 20 ভোল্ট দেওয়া আছে একটা, এখান দিয়েও কারেন্ট যাবে পজিটিভ দিয়ে, আবার এখানে কি আছে, এখান দিয়েও কারেন্ট যাবে পজিটিভ দিয়ে, আবার এখান দিয়ে পজিটিভ দিয়ে কারেন্ট যাবে। তাই এই জিনিসটা এভাবে চলতে থাকবে। তাহলে আমাদের দরকার শুধু ভি এর ভ্যালু বার করতে। কিভাবে করব? তাহলে আমরা এখানে লিখব ইউজিং কেভিএল। কেভিএল ইউজ করে আমরা কি পাই দেখো, যে আমরা আমাদের ব্যাটারি যেহেতু বড়, তাহলে আমরা নেগেটিভ সাইনটাকে দেখো, প্রথমত আমরা নেগেটিভ সাইনটাকে ফার্স্ট সাইন ধরে নেব, পজিটিভ সাইনটাকে সেকেন্ড সাইন ধরে নেব। ঠিক আছে, ফার্স্ট সাইনকে নেগেটিভ, সেকেন্ড সাইনটা পজিটিভতে ধরে নিলাম। ফার্স্ট সেকেন্ড এইভাবে চলবো। আবার এখানে ফার্স্ট হবে এটা, এরপর সেকেন্ড, এরপর কি হবে ফার্স্ট, এরপর সেকেন্ড, এরপর আবার ফার্স্ট, এটা ফার্স্ট, এরপর এই পজিটিভটা আবার সেকেন্ড, এভাবে করে নিলাম। তাহলে আমি এখান থেকে ব্যাটারিটা দেখতে পাচ্ছি, ব্যাটারির পজিটিভটাকে সেকেন্ড সাইনটাকে ধরে নেব, সেকেন্ড সাইনটাকে আমরা ধরে নিলাম, প্লাস ভি লিখে দিলাম। এরপর কি এখানে আসলাম, এখানে এসে কি লিখলাম, আমি কাকে ধরবো, এখানে কাকে ধরেছিলাম, সেকেন্ড সাইনটাকে ধরেছিলাম। তাহলে আমরা সেম এখানেও আমরা সেকেন্ড সাইনটা কি ধরবো, এখানে ফার্স্ট সাইনকে ধরবো না, সেকেন্ড সাইনকে ধরবো। সেকেন্ড সাইন কি মাইনাস দেওয়া আছে, মাইনাস, আর কত ভোল্ট দেওয়া আছে, 20 ভোল্ট দেওয়া আছে। এরপর আমরা 50 ভোল্টের কাছে যাব, গিয়ে সেকেন্ড সাইন কোনটা, এটা হলো ফার্স্ট সাইন, আর সেকেন্ড সাইন হলো এটা, প্লাসটা হলো আমাদের সেকেন্ড সাইন। তাহলে প্লাসটাকে আমরা এখান থেকে লিখব, প্লাস দিয়ে কত লিখব, 50 লিখব, 50 ভোল্ট। তারপর কত দেওয়া আছে এখানে, ভোল্ট লিখব না, 50 লিখব শুধু। এরপর কত দেওয়া আছে, এরপর 30 ভোল্টে যাব, গিয়ে 30 ভোল্টের সেকেন্ড সাইন কোনটা, সেকেন্ড সাইন হলো প্লাস, সাইনটা হলো আমাদের সেকেন্ড। তাহলে প্লাস দিয়ে লিখব আমরা কত, 30 লিখব, লিখে আমরা ইজ ইকুয়ালস টু 0 দিয়ে দেব। ঠিক আছে, 0 দেওয়ার পরে এবার আমরা v ইজ ইকুয়ালস টু, সাইড চেঞ্জ করে নিই সবগুলিকে। এখানে কত হচ্ছে 50 প্লাস 30 80, তাহলে -80, সাইড চেঞ্জ করলে -80 হয়ে যাবে। আর কি আছে এখানে, -20 আছে, সাইড চেঞ্জ করলে +20 হয়ে যাবে। তো সবাই করতে পারি এখান থেকে। তাহলে v ইজ ইকুয়ালস টু এখান থেকে কত পাচ্ছি, 60 -60 ভোল্ট। তাহলে আমরা বুঝতে পারলাম কি -60 ভোল্ট আমাদের অ্যানসার হবে, ভিটার ভ্যালু হবে -60 ভোল্ট। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, মাইনাস সাইনটা কেন হয়েছে, এখানে বলছি মাইনাস সাইনটা এই জন্য হয়েছে কারণ ব্যাটারিটাকে উল্টো ভাবে লাগানো হয়েছে, এই জন্য মাইনাস সাইনটা আসলো। যদি ব্যাটারিটাকে উল্টো ভাবে না লাগে, আবার প্লাসটাকে মাইনাসের জায়গায়, মাইনাসটাকে প্লাসের জায়গায় লাগানো হয়, তাহলে আমাদের আনসার +60 আসবে। তাহলে কিন্তু এখানে আমাদের উল্টো ভাবে লাগানো আছে, এইজন্য বুঝতে পারলাম, এইজন্য -60 ভোল্ট ভি এর ভ্যালু হবে। এখন সেম ভাবে আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি, দেওয়া আছে একটা সার্কিট, সার্কিটের মধ্যে কি বলা হয়েছে যে ফাইন্ড সার্কিট কারেন্ট ইউজিং কেভিএল, কিরচফস ভোল্টেজ ল ইউজ করে সার্কিট কারেন্ট বার করতে বলা হয়েছে। কিভাবে করব প্রথম কথা, তাহলে দেখো আমরা জানি কি শুধু ভোল্টেজ রুলের মধ্যে শুধু ভোল্টেজই আসবে, অন্য কিছু আসবে না, রেজিস্টার আসবে না। কিন্তু এখানে কি আছে, রেজিস্টারের ভ্যালু দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ভোল্টেজ কিভাবে বার করব, তাহলে আমরা জানি ওহমস ল, ওহমস লর মধ্যে জানি v কি জানি i r, এটা জানি v i r। তাহলে এখানে দেখো কত ওহম দেওয়া আছে, তাই এখানে কত ওহম দেওয়া আছে, 2 ওহম দেওয়া আছে। 2 কি, এখানে রেজিস্টার, রেজিস্টারের জায়গায় 2 লিখলাম কি। আর আমরা কি জানি সিরিজ সার্কিটের মধ্যে কারেন্টের ভ্যালু সেম থাকে, সেম থাকার কারণে i প্রতি ক্ষেত্রে সেমই থাকবে, তা i রাখতে পারবো আমরা এখান থেকে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, v 2i লিখতে পারি। ঠিক আছে, 2 ওহম এর জন্য। সেম ভাবে 5 ওহম এর জন্য কি লিখতে পারি, v i 5। তাহলে আমরা i 5 করলে কি পাই, 5/5। তাহলে v 5/5 ওহম রেজিস্টারের মধ্যে। আবার সেম এখানে 5 ওহম দেওয়া আছে, সেম এখান থেকে আমরা v 5 পেয়ে যাই। তাহলে আমরা 3 ওহম এর জন্য আমরা কি লিখতে পারি, v 3i। তাহলে v সবই v1 v2 v3 v4 v5 এভাবে লিখে নিতে পারবো। ভোল্টেজ চেঞ্জ হবে বাট কারেন্ট সেম থাকবে সিরিজ সার্কিটের মধ্যে। তাহলে এবার আমরা এটাকে সলভ করব। কিভাবে করব, কিরচফস ভোল্টেজ ল ইউজ করে।
তাহলে সলিউশনটা আমরা করছি, তাহলে এইটার মধ্যে আমরা সলিউশন করব। কি প্রথমত দেখব কি কোন সেল, এখানে সেল আছে ব্যাটারি নেই, তো ধরে নেব আচ্ছা এই সোর্সটার মধ্যে কে দুইটা সোর্স দেখতে পাচ্ছি, ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এগুলির মধ্যে বড় কে, বড় হলো 60 ভোল্ট হলো আমাদের বড়। তাহলে বড়টার সাইন কি আছে, নিচেরটা হলো নেগেটিভ সাইন, উপরেরটা হলো পজিটিভ সাইন। এই সিম্বলটা থেকে আমরা বুঝতে পারলাম ছোটটা হলো নেগেটিভ, বড়টা হলো পজিটিভ। তাহলে আমরা ধরে নিলাম কি এটা হলো আমাদের ফার্স্ট সাইন। পরে ধরবো, ধরার আগে দেখো, তাহলে আমরা জানি পজিটিভ থেকে কারেন্টটা ফ্লো হবে, পজিটিভ দিক থেকেই কারেন্টটা ফ্লো হবে। কারেন্টটা যদি পজিটিভ থেকে ফ্লো হয় তাহলে রেজিস্টরের মধ্যে সবসময় কি হয় বলেছিলাম একটু আগে, যে রেজিস্টরের মধ্যে সবসময় কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ দিকে ফ্লো হয়। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ দিকে ফ্লো হয়, তাহলে পজিটিভ হয়ে গেলাম, নেগেটিভ হয়ে গেলাম। এইবার কারেন্টটা এবার এদিকে যাবে, এদিকে গিয়ে এখানে এসে তাহলে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে, তো পজিটিভ থেকে নেগেটিভ দিকে এখান থেকে গেল, বার করতে পারলাম এখান থেকে। এরপর কারেন্টটা এদিকে গেল, এদিকে গেল, যাওয়ার পরে কিভাবে যাবে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে নিচের দিকে আসবে। এবার আসার পরে দেখো এখানে কি সাইন দেওয়া আছে, এখানে পজিটিভ সাইন, এখানে নেগেটিভ সাইন দেওয়া আছে। এইবার দেখো কারেন্টটা এবার এদিক দিয়ে যাবে, তাহলে কিভাবে যাবে, নেগেটিভ থেকে পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্টটা ফ্লো হবে। কারেন্টটা বড়টা আমরা বড় যে 60 ভোল্টের থেকে যে কারেন্টটা যাবে এটা এভাবেই তো ফিরে আসবে না, এভাবে আমি এটাকে কনসিডার করব মেইন হিসাবে। তাহলে এভাবে এসে এভাবে যাবে, এভাবে যাবে, এবার পজিটিভ থেকে নেগেটিভ দিকে গিয়ে আবার ফিরে যাবে। তাহলে আমরা অনেকগুলি সাইন দেখতে পাচ্ছি, নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এভাবে। তাহলে আমি 60 ভোল্টটার মধ্যে যে মেইন প্রথম ধরেছিলাম, এটাকে প্রথম নেগেটিভটাকে ফার্স্ট সাইন ধরে নিলাম, পজিটিভটাকে সেকেন্ড সাইন ধরে নিলাম। তাহলে ফার্স্ট হলো, সেকেন্ড হলো। আবার 5 ওহমের মধ্যে কি পাবো, ফার্স্ট এটা, সেকেন্ড এটা, তারপর এখানে ফার্স্ট এইটা, সেকেন্ড এইটা, তারপর এখানে পজিটিভটা হলো ফার্স্ট, নেগেটিভটা হলো সেকেন্ড, তারপর 50 ভোল্টের মধ্যে ফার্স্ট হলো এটা, সেকেন্ড হলো এটা, এভাবে চলতে থাকবে, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড। এরপর কিভাবে আসবে, আবার ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, এভাবে মনে রাখবে। তাহলে আমরা কেভিএল ইউজ করব, ইউজিং কেভিএল ইউজ করলে আমরা কিভাবে করতে পারি, দেখো 60 ভোল্টটা আমি কোন সাইনটাকে ধরবো, আমরা পজিটিভ সাইনটাকেই ধরবো, মানে সেকেন্ড সাইনটাকে ধরে নিলাম। সেকেন্ড সাইনটা ধরলে আমরা লিখবো কি +60 লিখবো। তারপর আমরা কোথায় যাব, 5 ওহমের মধ্যে, 5 ওহমের মধ্যে কতটুকু ভোল্টেজ আছে এটা বার করব। তাহলে আমরা তো ভোল্টেজ আর জানি না কত, কিন্তু আমরা জানি যে কারেন্ট সেম আছে, আর আমরা একটা ফর্মুলা জানি V IR। তাহলে রেজিস্টরের ভ্যালু কত, 5 ওহম দেওয়া আছে। আর এখানে আমরা কোন সাইনটাকে ধরবো, প্রথমে আমরা সেকেন্ড সাইনটাকে ধরেছিলাম, এর জন্য আমরা সেকেন্ড সাইনটাকেই ধরে নেব। তার জন্য আমরা সেকেন্ড সাইনটাকে ধরলে, সেকেন্ড সাইনটা কি আছে, নেগেটিভ সাইন দিয়ে, মাইনাস সাইন দিয়ে কি লিখবো, 5 I লিখে দেব, কারণ আমরা জানি কি V IR। তা R কত, 5, I তো I থাকবে, I এর চেঞ্জ হবে না, আমরা I এর ভ্যালুই বার করব। প্রথমে বলেছিলাম সার্কিট কারেন্ট বার করতে, এর জন্য। তারপর আমরা 5 থেকে চলে যাব 2 ওহমে। 2 ওহমে গিয়ে আমি সেকেন্ড সাইন কোনটা, সেকেন্ড সাইন হলো নেগেটিভ সাইনটা হলো আমার সেকেন্ড সাইন। তাহলে নেগেটিভ সাইনটাকে আমরা লিখবো, লিখে কি লিখবো, 2I লিখে দেব, বুঝতে পারলাম। এরপর আমরা 5 ওহমে যাব, 5 ওহমের মধ্যে যাব, এদিকে গিয়ে কি লিখবো, নেগেটিভ সাইনটা লিখবো, নেগেটিভ সাইন, সেকেন্ড সাইন হলো আমাদের নেগেটিভ সাইন, এটা হলো আমাদের নেগেটিভ সাইন। তাহলে মাইনাস দিয়ে লিখবো, 5I লিখে দেব। তারপর আমরা আবার নিচের দিকে আসবো, এসে সেকেন্ড সাইন কত, সেকেন্ড সাইন হলো মাইনাস, তাহলে নেগেটিভ সাইনটা আমার সেকেন্ড সাইন। তাহলে দেখো -50 লিখে দেব। এখানে 50 এর সাথে I লিখবো না, কারণ এখানে ভোল্টেজ দেওয়াই আছে, এজন্য আমি I লিখিনি। আবার এখানে 60 দেওয়াই আছে, এজন্য I লিখিনি। একমাত্র রেজিস্টরের মধ্যেই এই I গুলি দিয়ে লিখতে হলো আর কি। তারপর দেখো এখানে 3 ওহম রেজিস্টরের মধ্যে সেকেন্ড সাইন কোনটা, সেকেন্ড সাইন হলো এই নেগেটিভ সাইনটা। তাহলে মাইনাস সেকেন্ড সাইন কি দিলাম, মাইনাস আর কি দিলাম, 3I = 0। তা আমরা এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করলে কি পাই, দেখো যে 5 - 2 - 5
আর -3। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে -15i পাচ্ছি ক্যালকুলেট করলে। এগুলিকে আমরা ক্যালকুলেট করলে আমরা এখান থেকে -15i পাচ্ছি, আর +60 আর -50 ক্যালকুলেট করলে আমরা পাই +10 = 0। তাহলে আমরা এখান থেকে দেখো সাইড যদি চেঞ্জ করি, -15i = -10, তো মাইনাস মাইনাস ক্যান্সেল। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো i কি লিখতে পারি, 10/15 লিখতে পারি। আর আমরা এখান থেকে i এর ভ্যালুটা therefore i = 10/15, তা আমরা এখান থেকে ভ্যালুটা ক্যালকুলেট করে অ্যানসারটা লিখে নিতে পারবো। এভাবে আমরা সার্কিট কারেন্ট i এর ভ্যালু বার করতে পারবো, মানে এই সার্কিটের মধ্যে কি কারেন্ট ফ্লো হচ্ছে, এটা তো সিরিজ সার্কিট যেখানে কারেন্টের ভ্যালু সেম থাকবে, এর জন্য আমরা এখান থেকে i এর ভ্যালুটা বার করে নিতে পারবো। এখন সেম ভাবে আরেকটা সার্কিট নিয়ে নিচ্ছি প্র্যাকটিসের জন্য। দেখতে পারো যে সার্কিটটা আগেরটার মতো সেম, যে সার্কিটটা আমরা কিভাবে সলভ করতে পারবো, বলা হয়েছে ইউজিং KVL ফাইন্ড দা টোটাল সার্কিট কারেন্ট। সার্কিটের মধ্যে কতটুকু কারেন্ট আছে এই কথাটা বলা হয়েছে সার্কিটের মধ্যে। তো কিভাবে বার করব আমরা, তো সলিউশনটা করে নিচ্ছি। তাহলে দেখো কিভাবে সলিউশন করব, প্রথমত দেখব বড় সোর্স কোনটা, বড় কোনটা 100 ভোল্ট সবচেয়ে বড়। তাহলে এইটা হলো আমাদের 100 ভোল্ট, তার নেগেটিভ সাইড এটা, পজিটিভ সাইড এটা। তাহলে আমরা জানি পজিটিভ থেকেই কারেন্টটা ফ্লো হবে, তো এই পজিটিভ থেকে ফ্লো করালে আমরা কি জানি রেজিস্টরের মধ্যে পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট ফ্লো হয়। তাহলে পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডে কারেন্টটা ফ্লো হলো, এরপর কারেন্টটা এভাবে আসলো, এবার আবার পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্টটা ফ্লো হলো, এবার এভাবে আসলো, আবার পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্টটা ফ্লো হলো। এরপর ব্যাটারির মধ্যে কিন্তু ফ্লো হবে না, ব্যাটারি এখানে আরেকটা সেল দেওয়া আছে, তাহলে এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। সাইনটা দেখে লিখে নেব কি, পজিটিভ সাইনের জন্য পজিটিভ সাইড, নেগেটিভ সাইনের জন্য নেগেটিভ সাইড, এভাবে বুঝতে পারলাম। তারপর দেখো কারেন্টটা এভাবে আবার আসবে, এসে এই রেজিস্টরের মধ্যে আমরা কি জানি যে পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট ফ্লো হয়, তো পজিটিভ সাইড এটা, দেন নেগেটিভ সাইড এটা, পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্টটা ফ্লো হলো, এরপর এইদিকে আসে আবার চলে যাবে। ঠিক আছে, তাহলে এভাবে কারেন্টটা সার্কুলেট হতে থাকবে। আর কি কারেন্ট যাবে, আই কারেন্ট ফ্লো হবে, ধরে নিলাম আই কারেন্ট। তাহলে আমরা এখানে KVL ইউজ করলে কিরচফস ভোল্টেজ ল ইউজ করব। কিভাবে করব, তো 100 ভোল্টটাকে নিয়ে নিলাম, নিয়ে আমরা নেগেটিভ সাইনটাকে ফার্স্ট সাইন ধরে নিলাম, ফার্স্ট, আর তাহলে পজিটিভ সাইনটা শিওর সেকেন্ড সাইন হবে। তাহলে সেম এখানে কি হবে, ফার্স্ট এর পরে সেকেন্ড, আবার এখানে করব ফার্স্ট এর পরে সেকেন্ড, এরপর আবার এখানে করব ফার্স্ট এর পরে সেকেন্ড, আবার করব এখানে ফার্স্ট এর পরে সেকেন্ড, আবার করব ফার্স্ট এর পরে সেকেন্ড, ফার্স্ট এর পরে সেকেন্ড, এবার করব। তাহলে আমরা সেকেন্ড সাইনটাকে যেহেতু ধরলাম, তাহলে কি লিখলাম, পজিটিভ 100 লিখলাম। তারপর চলে গেলাম 20 ওহমের মধ্যে। তাহলে আমরা সেকেন্ড সাইন কি, নেগেটিভ সাইনটা হলো সেকেন্ড সাইন, তাহলে নেগেটিভ দিয়ে লিখলাম 20 ওহম আছে, 20 ওহম তো লিখবো না, আমরা কি জানি V = IR। তাহলে IR তো লিখবো, কিভাবে লিখবো, 20I লিখে দেব, 20I লিখে দেব। তারপর চলে যাব 5 ওহমে। 5 ওহমে গেলে এখানে সেকেন্ড সাইনটাকে, সেকেন্ড সাইন হলো নেগেটিভ, তাহলে মাইনাস কি লিখবো, 5I লিখবো। তারপর 3 ওহমে যাব, 3 ওহমের মধ্যে সেকেন্ড সাইনকে মাইনাস, তাহলে -3I লিখবো। তারপর এখানে যাব, এখানে 20 ভোল্টের মধ্যে সেকেন্ড সাইনকে, সেকেন্ড সাইন হলো মাইনাস, তাহলে -20 লিখবো, I লিখবো না এখানে। তারপর যাব এখানে 5 ওহমের মধ্যে, এখানে সেকেন্ড সাইনকে মাইনাসটা, তাহলে মাইনাস দিয়ে লিখবো কত, 5I, কারণ এর ওহম দেওয়া আছে এজন্য I = 0। তারপর আমাদের বলো যে শুধু কোশ্চেনে যে আমাদের সার্কিট কারেন্টটাকে I সবটা সার্কিটের মধ্যে ফ্লো হবে, I কোনো ভাগ হয়নি এখানে, I1 হবে না, I2 হবে না, শুধু I থাকবে। তাহলে আমরা এই জায়গাটাকে ক্যালকুলেট করে কি লিখতে পারি, 100 - 20, এই জায়গাটাকে আমরা 20 না, এই 2 ওহম লিখবো এটাকে, তাহলে এই জায়গার মধ্যে কি হবে, 2I হবে। তাহলে এই জায়গাটা ক্যালকুলেট করলে আমরা কি লিখতে পারি, দেখো 100 আছে -20 আছে, তাহলে আমরা 80 লিখতে পারি। আর এখানে -2I -3I -5I -5I, তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে পাই -15I পাচ্ছি = 0। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো 15I সাইড চেঞ্জ করলে কি পাই, 80
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি I is equals to 80/15। তাহলে আমরা এখান থেকে I এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। কি লিখব আমরা, therefore সার্কিট কারেন্ট is equals to I is equals to 5.33 এম্পিয়ার। তো আমরা এই आंसर এভাবে লিখতে পারি, কারণ কারেন্টের ইউনিট এম্পিয়ার, এজন্য আমরা এ দিয়ে ইন্ডিকেট করলাম।